মিটিং করতেছি তো, মিটিং চলতেছে। সমস্যা নেই। কোনো কিছু ব্রেক হলে আর কোনো কিছু বের হয় না। কি ওষুধ লেগেছিল? কি ওষুধ খাইছেন? কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, মানিকটা এনতেলে মানিকের লগে বিষয় থাকবে মানিকটা আলহামদুলিল্লাহ কথা আনি না, এটা উপর আলো যেমন আমরা কোনো যত রকম তো ওষুধ তারাও কাছে লাগে আমি ওই হাতে কত আমি আপনার গলায় যত দরকার আমি কাজ করি যেমন জয়মি আরে লাস্টবার জয়মি আর দেখো তোমার অনেক ভালোবাসি তাই আপনি আমার ভুলে যাই না, এটা আমরা আর ভুলে যাই না। আর এক যখন আমি একটা কথা মানুষ তোমার জীবন যাবে কন্যা দেবে আমার ঠিকানা না মারি খুলে গেছে তো অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে। মারি খুলে গেছে তো অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে। স্যার কিছুই তো দেখা যাচ্ছে না ফেস। আসলে রাজনীতি হলো কি কৌশল। হ্যালো, আসসালামু আলাইকুম। আর সবচেয়ে থেকে বড় কৌশল যেটা সত্যি কথা, ইমরান ভাই আমি অশের হইতাম না, সে সবসময় আমার ফোনে আছে না, আমার সবসময় ফোনে ফোনে রুবেল ভাই ছাড়া কথা বলি না কাছে রুবেল ভাই কেমনে নিচে করে নিয়ে যাবেন। হ্যাঁ, আমার দেখুন খাইবেন, খাওয়ার পরে ব্যথা যদি চলে যায় তাহলে উপরে খাওয়া লাগবে না, ঠিক আছে? আর নিচেটা খাওয়ার পর যদি আপনার ব্যথা থাকে তাহলে এটা আপনার খাওয়া লাগবে। মানে আমরা কি ওষুধ খেতে আমরা জানি না, এই জন্য হলো আমি আপনাকে লিখে দিলাম, 2 দিন খাই আপনি কেমন যাবো। এটা এই দুইটা নিয়ে দিবি। এটা এটা অ্যান্টিবায়োটিক, এটা নিয়ে যাবেন আপনি, এটা নিয়ে যাবেন, এটা নিয়ে যদি ব্যথা আছে, হ্যাঁ এটা 2 দিন খাইবেন। খাওয়ার পরে দেখবেন যে কি মানে কি কন্ডিশন, মানে কেন কমতে আছে কিনা। মানে দাঁতের ফোলা কি সেম কন্ডিশন আছে না, সেম কন্ডিশনে থাকে তাহলে এটা আপনার খাওয়া লাগবে। কিন্তু আপনার বেশি হ্যালো ভাই, আপনারা যারা গ্রুপে ঢুকেছি তারা একটু কথাটা বলি। এটা ভিতরে ইনফেকশন হয়ে গেছে, দাঁতের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, বুঝছেন? এটা আপনার খাওয়া লাগবে অ্যান্টিবায়োটিক, আপনার গা শুকাবে না। খান, খালি কমে যাবে না, কোনো ভয় নাই। কথা বলতেছে আসতেছে মোট করে রাখছি। আমরা সবাই একটু মিউট করে রাখি, মিউট রাখি, স্যাররা কি বলে সেটা একটু শুনি। তা তো অবশ্যই, এটা খান 2-3 দিন খালি কমে যাবো না। এটা হিসাব করতে হবে, এটা আসলে ওষুধের দাম হলো বাড়ে কমে, এটা একটু টাকা বেশি নেবো, এদিকে আপনার বেশি টাকা নিবো না। এটা অ্যান্টিবায়োটিক, আপনার দাম নেবো, এটা আপনার এক একটা 30 থেকে 35 টাকা নিতে পারে। ও একদম উপরেরটা, একদম উপরেরটা। এটা আপনারা খাওয়া লাগবে নর্মালি 5 দিন, উপরেরটা উপরেরটা। তাড়াতাড়ি করে ইনফেকশন হয়ে গেছে তো, উল্টা পুল্টা ওষুধ খেয়ে লেছেন আগে, বাষ্প খেলে আরো আগে আপনার চলে যেত। বুঝছেন কথা আমার? ওষুধ যদি আপনি খাইতেছেন আর আগে খাইলে আপনার চলে যেত, মানে আপনার ওষুধ খাওয়াটা ঠিক মতো হয় নাই, যার কারণে এখন আপনার ডোজ আপনার চেঞ্জ করে দিতে দিতে সেগুলা খান, খেলে চলে যাবো না। 2 দিন খেয়ে আমার দেখা করেন। আর লবণ মানে কোথায় খুবই বেশি করবেন,
লবণ পানি ফুটে কোনো কিছু করবেন। হ্যাঁ হ্যাঁ, লবণ পানি ফুটে কোনো কিছু করবেন, আর সামনের দাঁত যেন আঘাত না খায় কোনো। সামনে দাঁতে যেন কোনো ছোঁয়া না লাগে, দাঁতটার ইনফেকশন দাঁত তা তো লাগবেই। মাংস খেয়ে দাঁত তো আগে খেয়েছেন, মাংস খেবেন কেমনে? তাহলে আজকে শুরু হবে না নাকি? একটু খান, খেলে চলে যাবে। লেখা আছে তো মিয়া, যেভাবে লেখা ছিল না, খান 2-3 দিন খেলে কমে যাবে না। হুম, পারবেন। মোগল ডালের যে কথা স্পষ্ট আসে না, কথা স্পষ্ট আসে না। নষ্ট তো জীবন নষ্ট নষ্ট হয়ে গেছে। লবণ পানি ফুটে কোনো কিছু মিক্স করা যাবে না, হ্যাঁ করতে হবে। ক্লাস কি হবে না? ওটা তো ফুটে যায় না। কত 10,000 আর কথা ক্লিয়ার হচ্ছে না।
কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আর কথা শোনা যায় না। কথা আসতেছে না স্যার। হ্যালো, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। ক্লাস শুরু করেন স্যার, ক্লাস শুরু করেন। আরে ভাই কথা বললে তো কথা শোনা যাচ্ছে না। ভয়েসটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। আর আমরা যারা আছি আমরা সবাই একটু মিউট, আমরা সবাই একটু মিউট করে যাই। ভাই কথা না স্যার বলে আমরা সবাই। স্যার বাদে সবাই একটু মাইকটা মিউট করেন, অনেক নয়েজ হচ্ছে। জি জি জি, এইটা করলেই ভালো হয়। শুনতে পাচ্ছেন? ক্লাসে আছেন, আমার কথা শোনা যাচ্ছে আপনাদের? হ্যাঁ শোনা যাচ্ছে। এখন কি আপনারা কথা শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ একটু- শুনতে পারতেছি। আচ্ছা আচ্ছা, আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। স্যার আপনি ছাড়া সবাইকে একটু মাইকটা মিউট করতে বলেন, মানে অনেক নয়েজ হচ্ছে, আপনার কথাটা ইয়ে করা যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা আমার ক্লাসে জয়েন করছেন দয়া করে আপনাদের মাইকটা একটু অফ রাখেন। বিশেষ করে রাজ্জাক হোসেন, ফুয়াদ হোসেন, ঠিক আছে, আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখেন। মাইক্রোফোনটা অফ রাখলে তাহলে আমার কথাটা শুনতে সুবিধা হবে এবং আপনাদের বোঝাটা একটু সহজ হবে। আর আপনারা যদি মাইক্রোফোন অন করে রাখেন তাহলে কথার ভিতরে আপনার নয়েজ আসবে, তাহলে কথাটা আপনারা ভালোভাবে শুনতে পারবেন। আর আপনারা আমাকে একটু জানাবেন যে আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, স্ক্রিন যারা দেখা আজকে যাচ্ছে। ফার্স্ট জি জয়েন জি করছেন দেখা যাচ্ছে। আপনাদের জন্য ক্লাস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু আমাদের ধাপে ধাপে যে ক্লাসগুলো আমরা করাবো আমরা টেকনিক্যালি আপনাদেরকে বোঝাবো যে কিভাবে ক্লাসে জয়েন করতে হয়। আজকে যারা অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছে, আসলে হয়তো বা আপনারা আমাদের এই ক্লাসটা জয়েন করার পরে কি করতে হবে সেই জিনিসটা হয়তো আপনারা জানেন না। তো গুগল মিটে বা গুগল জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাসে জয়েন করতে গেলে অবশ্যই জয়েন করার সাথে সাথে আপনার মাইক্রোফোনটা এবং কি আপনার ক্যামেরাটা অফ রাখতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু করতে যাচ্ছি। সেই সাথে আপনারা যারা আমাদের গ্রুপে অ্যাড আছেন, বিশেষ করে আমাদের অনলাইন ক্লাসে যারা অ্যাড আছেন অথবা যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারতেছেন না বা সিদ্ধান্ত নেবেন, তাদেরকে অ্যাড করে এবং আমাদের যারা ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদেরকে অ্যাড করেই কিন্তু আমাদের আজকের এই ক্লাস। তো আমাদের এই আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো আমরা কি কি কোর্স করাই এবং আমাদের এই কোর্সগুলো কোন কোর্সের খরচ কি হবে এবং আমাদের এই কোর্সের করার পরে আপনি কোন কাজটা করতে পারবেন, ঠিক আছে, এবং এই সাবজেক্ট গুলোর ভিতরে আমরা কোন কোর্সে কোন সাবজেক্ট গুলো পড়াই, ঠিক আছে, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই ক্লাসের ভিতরে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় সাথে সাথে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আমি সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।
তো শুরু করব আজকের এই ক্লাস। আজকে আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের যারা নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে জয়েন করার জন্য, এবং যারা নতুন যারা ভর্তি হন নাই বা ভর্তি হবেন তারা আজকের ক্লাস করে সিদ্ধান্ত নেবেন আপনারা ভর্তি হবেন কি হবেন না, এটা আপনাদের বিষয়। আমরা যারা ভর্তি হয়েছেন আমাদের রেজিস্ট্রেশন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাদের আর মাত্র কয়েকটা সিট ফাঁকা আছে। ঠিক আছে, আপনারা যদি চান আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবেন। আর পরবর্তী ব্যাচ আমাদের শুরু হবে আগামী 3 মাস পরে। আপনারা জানেন যে আমরা প্রতি 3 মাস পর পর আমাদের একটা করে ব্যাচ তৈরি করে দিই। ঠিক আছে, তো আজকে আমাদের এই ক্লাসটা আজকে আমরা শুরু করব। তো আমাদের যে প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে ঢাকা সাউথ মেডিকেল ইনস্টিটিউট এন্ড ট্রেনিং সেন্টার। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অধিভুক্ত। ঠিক আছে, এবং নার্সিং কাউন্সিল কর্তৃক অ্যাফিলিয়েটেড। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি কর্তৃক পরিচালিত হয়। এটা একটা ফাউন্ডেশন, সরকার কর্তৃক একটা ফাউন্ডেশন। এটা অনেক পুরাতন একটা ফাউন্ডেশন, এবং আমাদের এই ফাউন্ডেশনের আন্ডারে সারা বাংলাদেশে টোটাল 592টা শাখা আছে। ঠিক আছে, তো আমাদের যে কোর্স গুলো আছে এই কোর্স গুলো পরিচালনার দায়িত্বে আমি আছি। আমার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন রনি, রিজিওনাল ডাইরেক্টর হিসেবে আছি আমাদের এই সাউথ মেডিকেল ইনস্টিটিউট এন্ড ট্রেনিং সেন্টারে। এবং আমাদের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, যারা আমাদের ইনস্টিটিউটে লেকচার হিসেবে আছেন, এই হচ্ছে তাদের পরিচয়। এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার, এবং সাথে আছে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার, এবং সেই সাথে আমাদের আছে আরো কয়েকজন লেকচারার। ঠিক আছে, স্যার তারা আপনি একটু বিভিন্ন মাইকটা ওদের একটু মিউট করতে বলেন স্যার, ওদের ভয়েসটা আমার অনেক মিউট হচ্ছে, নয়েজ আসতেছে খুব মাঝে মাঝে। আচ্ছা, গ্যালাক্সি 7 প্রো, আপনি দয়া করে আপনার মাইক্রোফোনটা অফ করে রাখেন। ফুয়াদ হোসেন, আমি আপনাকে একবার বলেছিলাম আপনার মাইক্রোফোনটা অফ করার জন্য। প্লিজ আপনার একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন। মাইক্রোফোনটা অফ করে রাখেন, হাতের বাম পাশে চাপলে দেখতে পারবেন মাইক্রোফোনের একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনার মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। হ্যাঁ, সেই সাথে আমাদের যে কোর্স গুলো আছে সেই পরিচালিত কোর্স গুলোর ভিতরে আমাদের যে কোর্স গুলো আছে তার ভিতরে 1 নম্বর যে কোর্সটা সেটা হচ্ছে কমিউনিটি হেলথ ওয়ার্কার। এটা হচ্ছে আমাদের আসন সংখ্যা 20টি, এবং এটা মেয়াদ হলো 1 বছর। এটা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত। আমাদের এই কোর্সটা আমরা প্রতি 1 বছর পর পর আমাদের এই কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করিয়ে থাকি। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদিত, এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আন্ডারে কিন্তু এই কোর্সটা পরিচালিত হয়। এখন আমরা 2025 সেশনে, অর্থাৎ আগামী 25 সেশনের থেকে আমরা ভর্তি শুরু করছি, এবং আমাদের এই কোর্সে মোটামুটি 10 থেকে 15 জন ছাত্রছাত্রী আমরা পেয়ে গেছি। তো ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা এই কমিউনিটি হেলথ ওয়ার্কার কোর্সের ক্লাসটা শুরু করব, এবং এটার 2টা সেমিস্টারে আমাদের পরীক্ষা হবে 6 মাস পর পর। আমাদের এই কোর্সের ভিতরে টোটাল 8টা সাবজেক্ট থাকে। এই সাবজেক্টগুলোর পরীক্ষা এটা আমাদের ঢাকার ভিতরে আপনার মহাখালীতে আমাদের যে ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এন্ড টেকনোলজি, সেখানে এই পরীক্ষাগুলো হয়ে থাকে। তারপরে আমাদের যে আরেকটা কোর্স আছে সেটা হচ্ছে জেনারেল কেয়ার গিভিং। এটা আসন সংখ্যা 20টা, এটার মেয়াদ হলো 6 মাস। এখানে আমাদের এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে আমাদের এই কোর্সটা পরিচালিত হয়, এবং এটা 2টা লেভেল আছে, একটা লেভেল 2 এবং আরেকটা লেভেল 3। আর 3য় নাম্বার যে কোর্সটা এটা হলো ফার্মাসি সি ক্যাটাগরি। এটা হচ্ছে ফার্মেসি কাউন্সিলের অধীনে। এটা ফার্মেসি কাউন্সিল কর্তৃক পরিচালিত হয়, মানে প্রতি 3 মাস পর পর এদের সার্কুলার হয়ে থাকে। এই কোর্সটা করার পরে আসলে যারা আপনার ফার্মেসিতে বিজনেস করতে চান বা ফার্মেসিতে যারা ড্রাগ লাইসেন্স করতে চাচ্ছেন তাদের কিন্তু এই কোর্সটা করে নিতে হয়। কারণ ড্রাগ লাইসেন্স করতে গেলে ফার্মেসি টেকনিশিয়ান বা ফার্মাসিস্ট সি ক্যাটাগরি এই কোর্সটা করতে হয়, এবং এই কোর্সের সার্টিফিকেট প্রোভাইড করতে হয়। তাছাড়া কিন্তু এই ফার্মেসিতে আপনার ড্রাগ লাইসেন্স করা যায় না। এই কোর্সটা আমরা করাই
এটা ফার্মেসি কাউন্সিলের অধীনে আমরা এই কোর্সটা করাই। এটা আমরা প্রতি ব্যাচে 20 জন করে স্টুডেন্ট নেই। আমাদের এখানে ভর্তি হওয়ার পরে আমরা পাস করার জন্য যে শিক্ষাটা, আমরা 100% পাস করার জন্য সেভাবে আমরা 3 মাস পড়ালেখা করাই, এবং সেই সাথে আমাদের 3 মাস পর পর, অর্থাৎ ফার্মেসি কাউন্সিলের অধীনে যখন পরীক্ষাটা শুরু হবে, তখনই কিন্তু আমরা বলি যে আপনাদের সেখানে পরীক্ষা হয়। বিশেষ করে ঢাকার ভিতরে যদি আপনি পরীক্ষা দিতে চান, এই কোর্সের পরীক্ষা দেওয়া হয় হলো ঢাকার ভিতরে যাত্রাবাড়িতে, ঠিক আছে। তাছাড়া আপনার ঢাকা, বাংলাদেশের যে কোনো জায়গায় প্রত্যেকটা জেলাতে কিন্তু একই প্রশ্নপত্রের মাধ্যমে একই দিনে পরীক্ষা হয়ে থাকে। তো আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি যদি বাংলাদেশের যে স্থানেই থাকেন না কোনো, আপনি সেই স্থান থেকে কিন্তু আমাদের এই কোর্সটা করতে পারবেন। অনলাইনে আমাদের এই কোর্সটা করার সুবিধা রয়েছে। এখানে আমরা ফার্মেসি টেকনিশিয়ান যে সার্টিফিকেট কোর্স, এই কোর্সটাতে মানে পাস করার জন্য যে সকল জায়গা থেকে আপনার প্রশ্ন আসে, আমরা চেষ্টা করি ওই জায়গাগুলো থেকে আপনাদেরকে পড়ানোর জন্য। এবং ফার্মেসি টেকনিশিয়ান কোর্সের যে বই আছে, সেই বইটা অনুধাবন করে কিন্তু আমাদের এই কোর্সটা পরিচালনা করা হয়। আর আরেকটা কোর্স আছে এলএমএফ, এটা হচ্ছে আসন সংখ্যা 20টি, এটার মেয়াদ হলো 6 মাস। এটা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং সিক্স ফাউন্ডেশনের অধীনে, অর্থাৎ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের অধীনে এই কোর্সটা করানো হয়। এটা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত। এটাতে আমাদের আসন সংখ্যা হলো 20টি। এটা করার পরে আপনি ফার্মেসি দিতে পারবেন, কারণ একটা ফার্মেসি পরিচালনা ক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। কারণ যারা এই ফার্মেসি পরিচালনা করে তারা কিন্তু অবশ্যই এডুকেটেড হতে হয়, কারণ তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্টকে ম্যানেজমেন্ট করতে হয়। তো ন্যূনতম যদি একটা সাধারণ জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি ফার্মেসি পরিচালনা করতে পারবেন না। সাপোজ ধরেন আপনার কাছে একজন ঠান্ডা কাশির একজন পেশেন্ট আসলো, বা একটা ডায়রিয়ার পেশেন্ট আসলো, বা একটা টাইফয়েড জ্বরের পেশেন্ট আসলো। তো আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করবেন? তো এই আইডেন্টিফাই করার জন্য আপনার আমাদের এই মেডিকেলের এই কোর্সগুলো করতে হয়। তো এই কোর্সগুলোর সাথে আপনি যদি ফার্মেসি ব্যবসায় সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ফার্মাসিস্ট ক্যাটাগরি এই কোর্সটাও করতে হবে। এলএমএ অথবা 1 বছর মেয়াদী যে কোর্সগুলো আছে, ডিএমএ বা ডিএমএস, এগুলো হচ্ছে আপনার চিকিৎসা শিখার একটা কোর্স। অর্থাৎ এই কোর্স করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং আপনি কোন কোর্সের মাধ্যমে আপনি এই কোর্সটা করে আপনি কোন পেশেন্টকে কি ধরনের চিকিৎসা দিবেন, আপনার বিশেষ করে ফার্মাকোলজি সম্পর্কে জানানো হয়, সেখানে অ্যানাটমি ফিজিওলজি সম্বন্ধে জানানো হয়, মেডিসিন সম্পর্কে শেখানো হয় এই কোর্সগুলোতে। তো মূলত এই কোর্সগুলো হচ্ছে আপনার ফার্মেসি পরিচালনা করার জন্য যে একটা জ্ঞান থাকা দরকার, এবং প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো থাকা দরকার, ইনজেকশন দেওয়া, ক্যানুলা করা, স্যালাইন দেওয়া, ঠিক আছে, এই কোর্সগুলোতে আমরা সেই জিনিসগুলোর উপরে আলোচনা করি এবং সেই জিনিসগুলো আমরা পড়াই। সেই সাথে আমরা তাকে একজন পল্লী ডাক্তার হিসেবে তাকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আর তারপরে আছে হলো এমসিএইচ, মা ও শিশু, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার। এটার কোর্স মানে হলো আসন সংখ্যা হলো 20টা, এবং এটা 3 থেকে 6 মাস মেয়াদী। এটা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং সিড ফাউন্ডেশনের অধীনে এটার সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়। এই মা ও শিশু এবং স্কিন ডেভেলপমেন্ট কোর্স হলো চর্মজন্য। এগুলো হচ্ছে আপনার অনেক ডাক্তার আছে যাদের দেখা যাচ্ছে যে তারা পল্লী চিকিৎসক বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা নার্স, কিন্তু তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় তারা মা ও শিশুদের যে চিকিৎসাটা, সেই বিষয়ে তারা অবগত থাকে না, বা তারা সেই চিকিৎসাটা করতে পারে না। এরকম তাদের যে স্কিল ডেভেলপমেন্ট করা, অর্থাৎ তার মানে রোগটাকে আইডেন্টিফিকেশন করা এবং মা ও শিশুদের যে চিকিৎসাটা দেওয়ার জন্য যে জ্ঞানটা অর্জন করা, সেটা আমরা প্রোভাইড করে থাকি এই কোর্সের মাধ্যমে। বর্তমানে কিন্তু আপনার স্কিনের এবং স্কিন ডিজিজের রোগী কিন্তু অনেক বেশি। তো দেখা যায় যে যারা ডিপ্লোমা করে বা যারা এই পল্লী চিকিৎসক করে, তাদের কিন্তু এ বিষয়ে নলেজ অনেক কম থাকে, কারণ অধিকাংশ ইনস্টিটিউটই কিন্তু তাদের এই বিষয়গুলোর উপর তেমনটা অধ্যয়ন করায় না। তো এই জন্য যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা যারা নার্সিং পড়ালেখা করছে, তাদেরকে আমরা মা ও শিশুদের চিকিৎসাটা সুন্দরভাবে শেখার জন্য, অথবা মা ও শিশুদের কেয়ারটা সুন্দরভাবে দেওয়ার জন্য আমরা তাদেরকে এই এমসিএইচ এবং চর্ম জনের যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলো সম্বন্ধে তাদেরকে প্রাথমিকভাবে শেখানো, এবং আর রোগকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা থেকে শুরু করে রোগের চিকিৎসা,
সবগুলোই আমরা এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি এবং এমসিএস কোর্সের মাধ্যমে আমরা এই জিনিসগুলো শিখি। তো এগুলো হচ্ছে শর্ট কোর্স। এগুলো হচ্ছে যারা আহ, মানে প্রিভিয়াসলি কোনো কোর্স করা আছে, বিশেষ করে এলএমএফ, ডিএমএ, ডিএমএস অথবা ডেন্টাল অথবা আপনার প্যারামেডিক্যাল অথবা ফার্মাসিস্ট অথবা আপনার নার্সিং, তাদের জন্য কিন্তু এই দুইটা কোর্স, একটা হলো এমসিএইচ আর একটা হলো স্কিল ডেভেলপমেন্ট জন্য বা স্কিন এন্ড জেনারেল ডিজিজের এই কোর্স। তারপরে আমাদের যে কোর্স গুলো স্যার আছে, এখানে তো একজন স্ক্রিন শেয়ার দিল, এটা কি আপনার স্ক্রিন? না এটা তো আমার স্কিন না। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এই ছবিটা কি আপনাদের সরি স্ক্রিনে স্যার, দেখা যাচ্ছে? সরি স্যার, আমি হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে যে পারতেছিলাম না। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি হলো পরবর্তীতে কোর্স, যে কোর্সটা আমরা করাই সেটা হচ্ছে ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল। আমাদের এই কোর্সের আসন সংখ্যা হলো 20টা। এটা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ফাউন্ডেশনের অধীনে আমরা এই সার্টিফিকেটটা দিয়ে থাকি। এই সার্টিফিকেট এবং আমাদের 1 বছর মেয়াদী বা 3 বছর মেয়াদী যে কোর্সের যে সার্টিফিকেট গুলো আছে, এগুলো আমরা আমাদের স্টেট ফাউন্ডেশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে আপনার আমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনাদের এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে আপনি এই সার্টিফিকেট গুলো পেয়ে থাকবেন। তারপরে আছে হলো আপনার প্রফেশনাল কোর্স অফ ডেন্টাল টেকনোলজি। এটা আমাদের 3 বছর এবং 1 বছর মেয়াদী কোর্স। এটার আসন সংখ্যা হলো 20টা। এটা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ফাউন্ডেশনের অধীনে এই কোর্সটা করানো হয়েছে। যারা আপনার ডেন্টালের উপরে কাজ শিখতে চান বা দাঁতের উপরে চিকিৎসা শিখতে চান অথবা দাঁতের চেম্বার দিয়ে যারা কাজ করতে চান, মূলত তাদের কিন্তু এই কোর্সটা করতে হবে। প্রফেশনাল কোর্স অফ প্যাথোলজিক্যাল টেকনোলজি, এটা হচ্ছে যারা ল্যাব টেকনোলজিস্ট হিসেবে বা ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতে চান বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা। এটা আসন সংখ্যা 20টা। এটা স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত এবং ফাউন্ডেশনের অধীনে এই কোর্সটা পরিচালনা করা হবে। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, এটারও আসন সংখ্যা 20টা। যারা ফিজিওথেরাপি ট্রেনিং সেন্টার দিতে চান অথবা ফিজিওথেরাপিস্ট বিভিন্ন রোগের যে থেরাপি গুলো আছে এই থেরাপি গুলো সম্বন্ধে যারা জানতে চান বা ফিজিওথেরাপি টেকনিশিয়ান হিসেবে যারা কাজ করতে চান, তাদের জন্য কিন্তু এই ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি এই কোর্সটা করানো। তারপর আসলে ডিএফ, এটারও আসন সংখ্যা 20টা। এটা আমরা 1 বছর মেয়াদী এবং 3 বছর মেয়াদী এই কোর্সটা পরিচালনা করে থাকি। এটা হলো স্বাস্থ্য অধিদপ্তর অধীনে ফাউন্ডেশনের অধীনে এই কোর্সটা করানো হয়ে থাকে। ডিপ্লোমা ইন মেডিসিন এন্ড সার্জারি, যেটাকে বলা হয় ডিএমএস, তো এই কোর্সটাও আমরা স্বাস্থ্য অধিদপ্তরের থেকে অনুমোদিত এবং ফাউন্ডেশনের অধীনে এই কোর্সটা আমরা চালাই। তারপর ছিল ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি, এটা হচ্ছে আপনার আমাদের 1 বছর এবং 3 বছর মেয়াদী কোর্স। এটাও স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত ফাউন্ডেশনের অধীনে এই কোর্সটা পরিচালনা করা হয়েছে। স্যার একটা আমাদের এই কোশ্চেন ছিল কোর্সের, জি বলেন। স্যার, ওই ডেন্টালের যে কোর্সটা, ওই কোর্সটা শর্ট ফর্ম কি? আমাদের ডেন্টালের যে কোর্সটা আছে, এটা আমাদের ফাউন্ডেশন থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা হলো প্রফেশনাল কোর্স অফ ডেন্টাল টেকনোলজি। প্রফেশনাল কোর্স অফ ডেন্টাল টেকনোলজি এই নামে আপনার সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়। না স্যার, আমি আপনার কোশ্চেনটার অ্যান্সার পাইছেন আপনি? জি স্যার, আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আমি জানি তো ডেন্টালের উপর ডিডিসি হয় আর বিডিসি হয়। তাহলে এটা হচ্ছে ডিডিটি, যেমন ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি, ডিডিটি এরকম। এই জন্য বলতেছিলাম এটা কি কোনো শর্ট ফর্ম আছে কিনা। আচ্ছা, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি এটা হচ্ছে আপনার একটা কোর্স আছে যেটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে 4 বছর মেয়াদী একটা কোর্স করানো হয়। এটা হচ্ছে আপনার ডিটিটি বলা হয়, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি, ঠিক আছে? তো এটা হচ্ছে 3 বছর মেয়াদী কোর্স। এটা আপনার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে করানো হয়। আর আমরা 1 বছর মেয়াদী কোর্স করাই, এটা হচ্ছে আপনার প্রফেশনাল কোর্স অফ ডেন্টাল টেকনোলজি।
ঠিক আছে, এই কোর্সটা হচ্ছে আপনার ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য। আপনি যদি কোনো চেম্বারে কাজ করে থাকেন বা ভবিষ্যতে যদি কোনো চেম্বার দিতে চান, এখানে একজন ডাক্তারের সহযোগী হিসেবে আপনি ওখানে কাজ করতে পারবেন। আপনার কোশ্চেনটা আপনি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমাদের এই কোর্সগুলোর যে খরচ, সেই খরচগুলো যদি আমরা দেখি, সেটা হলো আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কার কোর্সের খরচ হলো 45,000 টাকা। সেখানে ভর্তির সময় দিতে হয় 10,000, প্রতি মাসে রেজিস্ট্রেশন ফি একবার সেটা দিতে হয় 2,500 টাকা, আর প্রতি মাসে মাসিক বেতন হলো 2,000। সব ইনক্লুডেড হলো 45,000। জেনারেল কেয়ার গিভিং, এটা আমাদের ভর্তি ফি 5,000, প্রতি মান্থলি ফি 600 এবং মাসিক বেতন 3,000 এবং সর্বমোট খরচ হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের প্রত্যেকটা কোর্সেরই খরচ দেওয়া আছে, অর্থাৎ আমাদের টোটাল যে খরচ, সেই খরচ থেকে আপনার ভর্তি ফি, মাসিক বেতন এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে এই বেতন থেকে এটা মাইনাস করা হয়েছে। আমাদের 1 বছর মেয়াদী কোর্সের খরচ হলো 25,000 টাকা। সেখানে ভর্তি ফি হচ্ছে 3,000 টাকা আর মান্থলি ফি হলো 2,000 টাকা। এই 3,000 এবং 2,000 টাকা এগুলো এই 25,000 টাকার ভিতর। এই কোর্সগুলোর ভিতরে আমরা যে সাবজেক্ট গুলো পড়াই, যেমন এখানে আছে হলো ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিএমএ। এই সাবজেক্ট গুলোর ভিতরে আমরা পড়াই হচ্ছে অ্যানাটমি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন এন্ড পেডিয়াট্রিক, ঠিক আছে, সার্জারি এন্ড ইএনটি, গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক, কমিউনিটি মেডিসিন, ইমার্জেন্সি এন্ড প্র্যাকটিক্যাল। তো এগুলো আমরা 2টা সেমিস্টারে পড়াই। প্রথম সেমিস্টারে আমাদের সাবজেক্ট থাকে 4টা এবং পরের সেমিস্টারে সাবজেক্ট থাকে হলো 4টা। 6 মাস পর পর এই পরীক্ষাগুলো দিতে হয়। এবং আমাদের যে ডিএমএস কোর্সটা আছে, এটারও ঠিক সেম কোর্স, সেম সাবজেক্ট, সাবজেক্ট একটু ভিন্ন আছে। তো এখানে আমাদের 8টা সাবজেক্ট আছে: অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক, কমিউনিটি মেডিসিন, ইমার্জেন্সি, প্র্যাকটিক্যাল। অ্যানাটমি এন্ড ফিজিওলজি এটা হচ্ছে আপনার মানব দেহ নিয়ে আলোচনা করা হয়। এখানে মানব দেহের গঠন এবং কাজ নিয়ে আলোচনা করা হয়। প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি, প্যাথোলজি হচ্ছে ডিজিজ প্রসেস এন্ড অর্গানিজম নিয়ে আলোচনা করা হয়। ফার্মাকোলজি হচ্ছে আপনার ওষুধ নিয়ে আলোচনা করা হয়। মেডিসিন এন্ড পেডিয়াট্রিক্সে মেডিসিনের যে রোগগুলো আছে এবং পেডিয়াট্রিক্সের যে রোগগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হয়। সার্জারি এন্ড ইএনটি ডিজিজ এগুলো নিয়ে আলোচনা করা হয়। সার্জারিতে সার্জিক্যাল যে ডিজিজগুলো আছে, ইএনটিতে ইয়ার, নোজ এন্ড থ্রোট অর্থাৎ নাক কান গলার যে রোগগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হয় এবং এগুলোর ক্লিনিক্যাল ফিচার এবং রোগগুলোর লক্ষণ এবং ট্রিটমেন্ট গুলো এখানে শেখানো হয়। তারপরে হলো গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক। এখানে গাইনোকোলজির যে রোগগুলো আছে এবং দাত্রীবিদ্যার যে রোগগুলো আছে, মহিলা এবং দাত্রীবিদ্যার যে অর্থাৎ গর্ভবতী মহিলাদের যে রোগগুলো আছে এগুলো রোগ সম্বন্ধে আলোচনা করা হয় এবং তার চিকিৎসা সম্বন্ধে। এটা হচ্ছে আপনার কমিউনিটিতে যে রোগগুলো হয়, কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন, এগুলো সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। তো দয়া করে আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখবেন যারা জয়েন করছেন। বশির আলী, আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। রফিকুল ইসলাম, আপনার মাইক্রোফোনটা একটু অফ রাখেন। তো এগুলো আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? বেশি লেগে বলছিলাম 80 টাকা ভাড়া করে না। আপনারা যারা ক্লাসে জয়েন করছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, কিন্তু অনেক নয়েজ স্যার, এগুলো মাইক যেগুলো আর মিউট আছে। অনেকে হয়তো জানে না কিভাবে ক্লাসে জয়েন করতে হয়। অনেকে হঠাৎ করে ক্লাসে জয়েন করছে, এই জন্য হয়তো তাদের এই বিষয়ে জ্ঞান কম আছে। আমাদের প্রত্যেকটা কোর্সের সাবজেক্টের নাম, আমরা এই সাবজেক্ট গুলো পড়াই।
ডেন্টালে যে সাবজেক্টগুলো ও, পড়ানো হয়, শনিবারে ইনস্ট্রাকশন অফ রবিবারে ডেন্টাল যাইবেন অ্যানাটমি এন্ড ফিজিওলজি, 5টার সময় আসে। প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজি, ডেন্টাল ফার্মাকোলজি, ইউজ অফ ডেন্টাল এখানে সার্জারি এন্ড গ্যালাক্সি ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, M20 এটা কার? এটা একটু মিউজ করেন দয়া করে, শব্দ টেকনিক্যাল আসতেছে। এন্ড পার্শিয়াল প্রসেসিস, কমিউনিটি গ্যালাক্সি ডেন্টিস্ট্রি এন্ড M20 প্রাইমারি ডেন্টাল কেয়ার, অ্যাপ্লাইড ডেন্টাল প্রসেসিস এন্ড ইন্টার্নশিপ। গ্যালাক্সি M20 ভাই একটু মিউট করেন, আপনার এত নয়েজ আসলে হয়? ব্রাহ্মণবাড়িয়া একটা গাড়ি বেচছো। হ্যাঁ 1,75,000 টাকা। বশির আলী, ওমর ফারুক, আপনাদের মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন। ওমর আপনার ফারুক খেয়ে ভাই এবং বশির আলী, আপনাদের মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন। এটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে আমরা এই কোর্স গুলো করাই: টেকনিক অফ ফিজিওথেরাপি, ইনস্ট্রুমেন্টাল মেথড অফ ফিজিওথেরাপি, অ্যাপ্লাইড ফিজিওথেরাপি এন্ড বেসিক ফার্মাকোলজি, প্যাথোলজি, ইন্ট্রোডাকশন অফ অ্যানাটমি এন্ড ফিজিওলজি। তারপর হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজিতে আমরা এই কোর্স মানে সাবজেক্টগুলোর উপরে আপনাদেরকে পড়াই মেডিকেলি, যেমন ল্যাবরেটরি টেকনিক, ক্লিনিক্যাল প্যাথোলজি, ক্লিনিক্যাল কেমিস্ট্রি, অ্যানেস্থেসিয়াল, ব্লাড ব্যাংকিং। এগুলো হচ্ছে আমাদের স্কিন ডিজিজ, স্কিন এন্ড বিডি 3 মাসের যে কোর্সটা আমরা করাই সেটার ভিতরে এই সাবজেক্টগুলো আমরা পড়াই: ক্লিনিক্যাল স্কিন ডিজিজ, স্কিন প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজি, স্কিন ডিজিজ এন্ড ট্রিটমেন্ট, ভেনারাল ডিজিজ এন্ড ট্রিটমেন্ট এন্ড প্র্যাকটিস। আর এমসিএস কোর্সের জন্য যে সাবজেক্টগুলো আছে এগুলোর ভিতরে আছে হলো আমরা ইন্ট্রোডাকশন অফ অ্যানাটমি এন্ড ফিজিওলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি এন্ড ডোজেজ ফর্ম, ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ার এন্ড প্রিভেনশন, চাইল্ড ডিজিজ এন্ড ট্রিটমেন্ট, স্পেশাল চাইল্ড কেয়ার এন্ড ইমিউনোস্টেশন ম্যানেজমেন্ট এন্ড প্র্যাকটিস। তারপর হচ্ছে ফার্মাসি সি ক্যাটাগরি। এখানে আসলে আপনার ফার্মাসি কোর্সের 3 ক্যাটাগরি ভাই আমরা যারা প্রথম জয়েন করেছি তারা জেনেরিক নেম এবং ওটিসি ড্রাগ সম্বন্ধে এবং ভ্যাকসিন এন্ড প্রিভেনশন, বেসিক ফার্মাকোলজি, অ্যাক্টস এন্ড রুলস এন্ড রেগুলেশন। তো ফার্মেসি পরীক্ষার ক্ষেত্রে যে আইন এবং যে নিয়ম কানুন গুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এই ফার্মেসি সি ক্যাটাগরি কোর্সে পড়ানো হয়ে থাকে। তারপরে ছিল আপনার আমাদের ক্লাসের সময়সূচি। যদি আমরা দেখি ক্লাসের সময়সূচি গুলো, আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হয়। একটা হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে অফলাইন ক্লাস, প্রত্যেকটা বেসে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এটা ব্যাচ অনুযায়ী হবে, প্রত্যেকটা বেসে 2 ঘন্টা করে ক্লাস হবে। তারপরে হবে প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত অনলাইন ক্লাস, এবং প্রতি সোমবার স্যার আপনার ওদিক থেকে তো মিউজ করা যায়, আপনি একটু দয়া করে ওই যে গ্যালাক্সি M20 ইয়ার একটু মিউজ করে দিলে ভালো হয়। স্যার পার্টিসিপেন্টের মধ্যে যেমন আপনি নিজে মিউট করে দিতে পারবেন, একটু দেখেন। স্যার এই যে কি বসির নাকি 10টা বসির আলী ভাইয়ের আর হচ্ছে ওই যে M20। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের যে ক্লাসের সময়সূচি সেটা সম্বন্ধে জানাবো। আমাদের প্রতি শুক্রবার হচ্ছে অফলাইন ক্লাস, শনিবার এবং বুধবার হচ্ছে আপনাদের অনলাইন ক্লাস, এবং সোমবার এবং মঙ্গলবার হচ্ছে আমাদের অফলাইন ক্লাস। টোটাল আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হয়, তার মধ্যে 3 দিন থাকে অফলাইন আর 2 দিন হচ্ছে অনলাইন। প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড করা হয়, আমরা ইউটিউবে আপলোড দিয়ে সেই লিঙ্কটা আপনাদেরকে গ্রুপে শেয়ার করা হয়। এবং প্রত্যেকটা ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের যে হ্যান্ডনোট গুলো, এই হ্যান্ডনোট গুলো কিন্তু গ্রুপে প্রোভাইড করা হয়ে থাকে। এবং প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ক্লাসগুলো শেষে পরীক্ষার পূর্ব মুহূর্তে কিন্তু আপনার প্রত্যেকটা সাবজেক্ট উপরে একটা করে হ্যান্ডনোট দিয়ে দেওয়া। আর এই হচ্ছে আমাদের এই কোর্সের যে প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো আছে, সেই নলেজ গুলোর ভিতরে আমরা যে কাজগুলো শিখাই, যেমন ইনজেকশন দেওয়া, ড্রেসিং করা, রক্তের গ্রুপ পরীক্ষা করা, ইনসুলিন দেওয়া, স্যালাইন দেওয়া, ক্যানুলা করা, ব্যান্ডেজ করা, সেলাই করা, রিপোর্ট বোঝা, রোগীর প্রেসার মাপা, মেডিকেল যন্ত্রপাতির নাম ও ব্যবহার শেখা। এই জিনিসগুলো কিন্তু আমরা হাতে কলমে শেখাই। আমাদের
ডেমো আছে, সেই ডেমোর ভিতরে কিন্তু আমরা এই কাজগুলো শিখিয়ে থাকি। তারপরে আমাদের হচ্ছে প্রিভিয়াসলি আমাদের এই বন্যা দুর্গত এলাকায় একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। এটা হচ্ছে আগামী 26/8/2024 তারিখ। আমরা প্রতি বছরই চেষ্টা করি মানব কল্যাণে কিছু কাজ করার জন্য। আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা প্রতি বছরই একটা করে মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করি। সেখানে আমাদের আমাদের যে ডাক্তার সাহেবরা আছে ওনারা থাকবে, এবং সেই সাথে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকেও আমরা এই কাজগুলোতে অংশগ্রহণ করাই, বা সবাই একত্রিত মিলে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। এই হচ্ছে আমাদের মেডিকেল টিমের অংশ বিশেষ। তারপরে হচ্ছে আমাদের মেডিকেল ক্যাম্পের ওয়ার্ক প্লেস, যেখানে গত বছর বা গত 2 মাস আগে আমরা গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের ক্লাসরুম, এই হচ্ছে আমাদের অফিস, এবং এই হচ্ছে আমাদের স্টুডেন্টের কিছু অংশ বিশেষ। এই হচ্ছে আমাদের ল্যাবরেটরি, এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে কিছু চিত্র, আর এই হচ্ছে আমাদের যোগাযোগের ঠিকানা। আমাদের 2টা সেন্টার আছে, একটা হচ্ছে ঢাকা শাহবাগ, আর একটা হচ্ছে কাশিমপুর গাজীপুর। কাশিমপুর গাজীপুর হচ্ছে আমাদের আঞ্চলিক কার্যালয়, এবং প্রধান কার্যালয় হচ্ছে আমাদের ঢাকা শাহবাগ পিজি হসপিটালের পাশে। এই ছিল আমাদের আজকের এই মানে হলো প্রিভিয়াসলি ইন্ট্রোডাকশনের কিছু বিষয়। তো আপনারা যারা আমাদের এখানে কোর্স করবেন বা কোর্স করার চিন্তা ভাবনা করতেছেন, তো আজকের ক্লাসটার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আমাদের এখানে ক্লাস করা পসিবল কিনা, এবং আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন কিনা, অফলাইনে ক্লাস করতে পারবেন কিনা। তো আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চান, আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন, কারণ আমরা ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা অনলাইন ক্লাসগুলো প্রোভাইড করে থাকি। এবং প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু যে লেকচার শিটটা হয় সেটা কিন্তু আমরা গ্রুপে দিয়ে দিই। স্যার অর্থাৎ একটা আপনি কোশ্চেন ছিল। ক্লাসে ক্লাসে বসে থেকে যে ক্লাসে করার যে এটা, সেটা কিন্তু আপনারা এই অনলাইন ক্লাসের ভিতর থেকে কিন্তু আপনারা অনুভব করতে পারতেছেন। এবং ক্লাসে যেরকম ভাবে প্রশ্ন করা যায়, ঠিক সেরকম ভাবে কিন্তু আপনারা আমাদেরকে এই অনলাইন ক্লাসে কোশ্চেন করার সুযোগ আছে। তো কি প্রশ্ন করতে চাচ্ছিলেন, কে বলতে চাচ্ছিলেন, একটু বলেন। স্যার আমাদের আমি তো ভর্তি হয়েছি আজকে ডেন্টালের উপরে। তো হচ্ছে কথা হচ্ছে আইডি কার্ডের বাবদ আমার কাছ থেকে 200 টাকা নেওয়া হয়েছিল। এখন আইডি কার্ড আমি অনলাইনে ক্লাস করবো, আইডি কার্ডটা আমাকে কিভাবে দেওয়া হবে? আইডি কার্ডটা ইস্যু করার পরে আপনাকে কুরিয়ার সার্ভিসে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া। যদি কখনো ঢাকায় আসেন, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাস থেকে নিতে পারবেন। আর যদি বলেন যে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনাকে ওখানে পাঠিয়ে দিতে হবে, আমরা কুরিয়ার সার্ভিসে সেখানে পাঠাবো। শুধু আইডি কার্ড নয়, আপনার আমাদের যে হ্যান্ড নোট গুলো আছে, আমাদের যে বইগুলো আছে, সেই বইগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই যেই পেমেন্ট ধরা হয়েছিল সব, মানে 1 বছরের যে টাকা ধরা হয়েছিল বিভিন্ন কোর্স বাবদ, ওই টাকার মধ্যে কি সবগুলা, যে আমাদের বইটা সবগুলোই টাকার মধ্যে, নাকি বইটা আলাদা কিনতে হবে? আমাদের যে বইগুলো আছে, বইগুলো আমরা আসলে এই কোর্সের টাকা থেকে দেই না। কোনো প্রতিষ্ঠানে কিন্তু কোর্সের টাকা থেকে কোনো বই দিবে না। যদিও দেয়, তারা কিন্তু বইয়ের টাকা রেখে কিন্তু আপনাকে এই কোর্সটা প্রোভাইড করে। তো আমাদের এই কোর্সের ভিতরে আমরা যে খরচটা রাখছি সেটা হচ্ছে আপনার ভর্তি ফি, টিউশন ফি এন্ড রেজিস্ট্রেশন। এর বাইরে কিন্তু আপনার বই কেনা, হ্যান্ড নোট প্রদান নেওয়া, ঠিক আছে, এই টাকাগুলো কিন্তু আপনাকে আলাদা পেমেন্ট করে নিতে হবে। আর আপনি যদি ক্লাস করেন, রেগুলার হ্যান্ড নোট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার হ্যান্ড নোট দরকার নাই, আপনার বইয়েরও দরকার পড়ে না। আপনি যদি বই নিয়ে স্টাডি করতে চান, অবশ্যই আমাদের যে বইগুলো আছে, বইগুলো আপনার বিভিন্ন মার্কেটে পাবেন। আপনি চাইলে আপনি নিজে থেকে নিতে পারবেন, অথবা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর প্রতিদিন ক্লাসের পর তো পিডিএফ গ্রুপ আপলোড দেওয়া হবেই, হ্যাঁ, তাই না? প্রত্যেকটা ক্লাস শেষে পিডিএফ এবং তার যে ভিডিও বাটন, এটা আপনার সাথে সাথে পেয়ে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে কি, আমাদের ক্লাসগুলো মানে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা, যেমন ডিএমএস ক্লাস আলাদা, তারপরে হচ্ছে ডেন্টাল ক্লাস আলাদা আলাদা হবে একই টাইমে, নাকি একজন শিক্ষক একটা ক্লাসে মানে নিবে বিভিন্ন গ্রুপের মধ্যে? একটা ক্লাস নিবে নাকি প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা ক্লাস হবে আলাদা আলাদা গ্রুপে? প্রত্যেকটা বেসের আলাদা আলাদা ক্লাস হবে, তবে যে সাবজেক্ট গুলো কমন সাবজেক্ট, এই সাবজেক্ট গুলোর ক্লাস একসাথে হবে। আপনার অ্যানাটমি, ফিজিওলজি, এটা কমন একটা সাবজেক্ট, এটা প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটার সাথে জড়িত, মানে এই ক্লাসটা একসাথে হবে। আপনার
স্পেসিফিকলি যে আলাদা আলাদা যে কোর্স গুলো আছে, ফিজিওথেরাপি, ডেন্টাল, রেডিওলজি, ঠিক আছে, তারপরে ডিএমএ এবং নার্সিং, এই কোর্স গুলোর যে সাবজেক্ট গুলো আছে আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস। আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা, যেটা হচ্ছে কোর্স শেষ হতে এবং পরীক্ষা এবং সার্টিফিকেট আসতে সময় কতদিন লাগতে পারে? আমাদের কোর্স করা শেষ করার পরে 1 সপ্তাহের মধ্যে আমরা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করি। এবং যদি আপনি সার্টিফিকেট কি আলাদা কোনো পরীক্ষায় সাবজেক্ট পাস করতে হবে করেন, নাকি? সফলভাবে পরীক্ষা পাস করার পরে আমাদের 1 সপ্তাহের ভিতরে আপনার এই সার্টিফিকেট গুলো পাবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। কি বলেন? স্যার আমরা যারা ডিএমএ বা ডিএমএস করতেছি অনলাইনে দূরে থেকে, তা আমরা এই যে আমাদের 2 সেমিস্টারে যে পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলো আমরা কোথায় থেকে দিব? আমাদের যারা ঢাকা যাওয়া পরীক্ষা সম্ভব না। পরীক্ষা যখন হবে পরীক্ষা ঢাকায় এসে দিতে হবে। এখন আপনি যদি অনলাইনে ক্লাস করেন, পরীক্ষা তো আর অনলাইনে দেওয়া সম্ভব না, ঠিক আছে? আর পরীক্ষাগুলো কিন্তু এমসিকিউ আকারে নেওয়া সম্ভব না। পরীক্ষাগুলো রিটেন পরীক্ষা হবে এবং সেখানে অনেকগুলো প্রশ্ন থাকবে। আপনাদেরকে যে আমরা যে স্লাইড গুলো দেবো সেখানে কিন্তু আপনার প্রশ্ন উল্লেখ করে কিন্তু স্লাইড গুলো করা হয়েছে। সেটার প্রেক্ষিতে কিন্তু আপনার ওই প্রশ্নগুলো মুখস্থ করে ওই অ্যান্সার গুলো, ওই কোশ্চেন থেকে কিন্তু আপনার এই অ্যান্সার গুলো হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, প্রশ্নগুলো। বুঝতে পারছি স্যার, ঠিক আছে। তো আপনার যখন 6 মাস বা 3 মাস পরে আপনাদের যখন পরীক্ষা হবে, পরীক্ষার সময় অবশ্যই সশরীরে উপস্থিত থেকে পরীক্ষা দিতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আজকে আমাদের সর্বপ্রথম যে সাবজেক্টটা প্রত্যেকটা কোর্সে। একটা প্রশ্ন ছিল স্যার। জি হ্যালো। জি বলেন। আমি কিছুক্ষণ আগে স্যার জয়েন করছি, আপনাদের ক্লাসটা তো আরো আগে করার কথা ছিল স্যার, এখন আমার মনে ছিল না, হঠাৎ আমি দেখে এখন জয়েন করছি। আপনি এই যে এতক্ষণ স্যার ক্লাসটা করলেন বা বললেন, এটা কি পরে পাওয়া যাবে ইউটিউবে বা কোথাও কি দেওয়া যাবে স্যার? আমি শুরু এটা থেকে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের ভিতরে থাকবে। আপনি শুরু আজকের থেকে এই এ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলো আপনি আপনার গ্রুপে পেয়ে যাবেন। আর যদি আমাদের স্যার, ইউটিউব চ্যানেল যান সেখানেও পাবেন। কবে থেকে শুরু হবে স্যার? কবে থেকে শুরু? বুঝি নাই। সিএইচডব্লিউ কোর্সটা কবে থেকে ভর্তি শুরু? আচ্ছা, এসডব্লিউ কোর্সে আমাদের ভর্তি চলমান আছে। আগামী মাসের 1 তারিখ থেকে আমরা 25 সেশনে যে সকল ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদের ক্লাসটা শুরু করব। আমাদের ভর্তি এখন চলমান আছে। 25শে জানুয়ারি থেকে আসলে তাদের কোর্সটা শুরু হবে। আমরা 1 মাস আগে থেকেই তাদের ক্লাসটা শুরু করব, তারপরে তাদেরকে পড়ালেখা করাবো। তো আমাদের সিএসডব্লিউ কোর্সে এখনো টোটাল 5টা সিট ফাঁকা আছে। আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাহলে আপনারা ভর্তি হতে পারেন। আমাদের সিএসডব্লিউ কোর্সে টোটাল। স্যার ডেন্টালের ক্লাস কবে থেকে শুরু হবে? স্যার মেডিসিন এন্ড সার্জারি। আচ্ছা, ডেন্টাল কোর্সের যে সেটা আমাদের আজ থেকে শুরু এবং আমরা প্রতি 3 মাস পর পর আমরা ফাউন্ডেশন আন্ডারে যে কোর্সগুলো আছে যেমন ডেন্টাল, ফিজিওথেরাপি, প্যারামেডিক্যাল, ডিএমএ, এই কোর্সগুলো আমরা প্রতি 3 মাস পর পর আমরা প্রত্যেকটা ব্যাচে আমরা স্টুডেন্ট নেই। তো এখানে আমাদের 3 মাস হয়ে গেছে, আমাদের আজকে থেকে একটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে এবং আগামী 10-15 দিন পর্যন্ত এই ব্যাচে ভর্তি হওয়া যাবে। আর পরবর্তীতে ব্যাচ শুরু হবে হলো আরো 3 মাস পরে, অর্থাৎ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে আমরা পরবর্তী ব্যাচ। স্যার মেডিসিন এন্ড সার্জারি সেম আমাদের প্রত্যেকটা কোর্সেরই একসাথে শুরু হয়। আমাদের এখন যে ব্যাচটা শুরু হচ্ছে এটা হলো নতুন ব্যাচের ক্লাস, এটা আজকে থেকে শুরু। জি স্যার, জি স্যার। মেডিসিন এন্ড সার্জারি কি 3 মাস পর পর ভর্তি নেন? হ্যাঁ, আমাদের প্রতি 3 মাস পর পর মেডিসিন এন্ড সার্জারি যে কোর্সটা আছে 1 বছর মেয়াদী, সেটাতে আমরা ভর্তি নিই। স্যার আমরা এখন এটা কি ভর্তি নিচ্ছি এবং প্র্যাকটিক্যালের সুযোগ আছে ইন্টার্নি? আচ্ছা, ইন্টার্নিটা আসলে আমরা এখন পর্যন্ত কোনো হসপিটালে দেই নাই। আমাদের আমাদের যে ল্যাব আছে সেই ল্যাবের ভিতরে আমরা প্র্যাকটিক্যাল গুলো শেখাই। তো আমরা চেষ্টা করতেছি গভর্নমেন্ট যে হসপিটাল গুলো আছে সেই হসপিটাল গুলোতে ইন্টার্নি প্রোভাইড করা। জি স্যার। খুলনাতে স্যার ওই সদর হসপিটালে ইন্টার্নি দেয়, তো আপনারা কি ঢাকা পিজিতে
এসব জায়গা? এখন আমাদের ঢাকার আশেপাশে যে হসপিটাল গুলো আছে এগুলো সবই হলো স্পেশালাইজড হসপিটাল। আর জি জি স্পেশালাইজড হসপিটালে আপনারা জানেন যে আমাদের যে প্যারামেডিক্যাল ডাক্তার আছে তাদের কিন্তু গ্রহণযোগ্যতা খুবই কম বললেই চলে। আপনার পেরিফেরিতে যে হসপিটাল গুলো আছে, অর্থাৎ ঢাকা শহরের ভিতরে যে আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স যেগুলো আছে, আমরা এগুলোতে আপনাদেরকে প্লেসমেন্ট করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা স্যার, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখেন। মোহাম্মদ শফিকুল ভাই, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের যে মূল ক্লাস, সেই মূল ক্লাসে চলে যাচ্ছে। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল এবং সেই সাথে আজকে আমাদের এই প্রত্যেকটা কোর্সের প্রথম ক্লাস। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের নতুন ক্লাসটা শুরু করব। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ফার্মেসি যে কোর্সটা আছে, স্যার ওই কোর্সটা আপনার যে কয় টাকা কি আসবে এবং ওই কোর্সটা কমপ্লিট করতে কয়দিন লাগবে? ফার্মাসিস্ট কোনটা? ফার্মেসি সি ক্যাটাগরি? জি জি জি। ফার্মেসি করার জন্য একটা ইয়া করতে যে কোর্সটা প্রয়োজন ওইটা। আচ্ছা, ফার্মেসি সি ক্যাটাগরি যে কোর্সটা আছে এটাতে আমাদের টোটাল খরচ হবে 15,000 টাকা। 15,000 টাকা এটা টোটাল খরচ। এখানে আমরা ভর্তি সময় নেই 10,000 টাকা, আর মান্থলি নিই হলো 1,500 টাকা। ঠিক আছে, 3 মাসে 4500 টাকা। ঠিক আছে, আর হলো 10,000 টোটাল 14,500 টাকা। কোনো টাকা চার্জ কাটা হবে নাকি ওইটার মধ্যে থেকেই? এটার মধ্যে থেকে সার্টিফিকেট উত্তোলন কি হলো 500 টাকা। ঠিক আছে, এই হলো টোটাল 15,000। আপনারা জানেন যে ফার্মেসি কাউন্সিলের কি আমাদের যখন অ্যাপ্লিকেশন করতে হয় তখনই সেখানে 6,000 টাকার মতো প্রোভাইড করতে হয়। ঠিক আছে, এটা হলো ফার্মেসি কাউন্সিলের গভর্নমেন্ট ফি। তো সেখানে আমাদের আরো কিছু প্রসেস আছে, সেখানে আমাদের কিছু খরচ হয়, যার কারণে আমরা ওই কোর্সটা যদি আমি করি, ফার্মেসি কি আমি সম্পূর্ণভাবে চালাতে পারবো? একটা ফার্মেসি চালাতে গেলে আপনার দরকার হলো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। ঠিক আছে, তো ফার্মেসি সি ক্যাটাগরি কোর্সে কিন্তু উল্লেখ থাকে যাদের কোনো ফার্মেসিতে কাজ করার 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই কোর্সটা করতে পারবে। এবং যাদের অভিজ্ঞতা নাই, যাদের প্যারামেডিক্যাল কোর্স করা আছে, এরকম 6 মাস বা 1 বছর মেয়াদী কোনো কোর্স করা আছে, তারাও কিন্তু এই ফার্মেসি সি ক্যাটাগরি কোর্সটা করে ফার্মেসি চালাতে পারবে। একটা হলো ফার্মেসি পরিচালনা করা, আর একটা হচ্ছে আপনার ড্রাগ লাইসেন্স করা। মনে করেন আপনার বৈধভাবে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে কি করতে হবে? ড্রাগ লাইসেন্স করতে হবে। আর ড্রাগ লাইসেন্স করার জন্য আপনার কিন্তু সি ক্যাটাগরি কোর্সটা করতে হবে। ঠিক আছে, কারণ এলএমএ বা ডিএমএ বা ডিএমএ যে কোর্স গুলো আছে এই কোর্স গুলো করে কিন্তু আপনি ফার্মেসি পরিচালনা করতে পারবেন না। এগুলো হচ্ছে আপনার শিক্ষার একটা কোর্স। যেমন আপনি যদি ডাক্তার হতে চান, দেখেন যারা ডাক্তার হয় তারা কিন্তু 5 বছর মেডিকেল কলেজে পড়ালেখা, 4 বছর মেয়াদী ডিপ্লোমা করে। ঠিক আছে, তো আপনার এলএমএ ডিএমএ যে কোর্সটা আছে এটা হচ্ছে আপনার চিকিৎসা শেখার একটা কোর্স। আর আপনি যদি বৈধভাবে ফার্মেসি নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই ড্রাগ লাইসেন্স করতে হবে, আর ড্রাগ লাইসেন্স করার জন্য আপনার সি ক্যাটাগরি কোর্সটা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি নিউলি থাকেন, সর্বপ্রথম যদি আপনি কোর্সটা শুরু করতে চান তাহলে প্রথমে আপনাকে এলএমএ বা ডিএমএ ডিএমএস কোর্সটা করতে হবে, তারপরে আপনাকে ফার্মেসি সি ক্যাটাগরি কোর্সটা করতে হবে। তো দুইটা কোর্সই আপনাকে করতে হবে বৈধভাবে ফার্মেসিতে কাজ করতে চান। তাহলে তো স্যার আমি এসএসসি
আর ডিপ্লোমা করছেন, আমার তো তাহলে ওই কোর্সটা করে তো লাভ হবে না মনে হয়, ওটা নাকি? বুঝি নাই, আপনি আবার বলেন কি করছেন আপনি? বলতেছি তো এসএসসি সার্টিফিকেট যদি আমি ওই কোর্সটা করি তাইলে কি আমি করতে পারবো? এসএসসি পাস করছেন? জি। আর ডিপ্লোমা করছি আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আচ্ছা, সেই ক্যাটাগরি কোর্সের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু এসএসসি পাস, ঠিক আছে? অর্থাৎ জি। এসএসসি পাস হলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি মেডিকেল পার্সন না হন, আপনি এসএসসি পাস করলেন, আপনি পরীক্ষা দিয়ে এই সি ক্যাটাগরি সার্টিফিকেট অর্জন করলেন, কিন্তু আপনার ফার্মেসিতে একটা রোগী আসলো, তার প্রেশার আপনি মাপতে পারতেছেন না, তার জ্বর আপনি মাপতে পারতেছেন না, তার ডায়াবেটিস আপনি চেক করতে পারতেছেন না, ইনজেকশন দিতে পারতেছেন না, স্যালাইন দিতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? তাহলে আপনি যে ফার্মেসিতে দিলেন, ফার্মেসি দিয়ে কি আপনার কোনো লাভ হলো? আপনি কিন্তু প্রেসক্রিপশন ছাড়া কিন্তু কোনো ওষুধই আপনি দিতে পারবেন না। তাহলে আপনাকে যদি ভালোভাবে ফার্মেসি বিজনেস করতে চান, যদি ভবিষ্যতে ভালো কিছু ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সি ক্যাটাগরি কোর্সটা তো করতে হবে ড্রাগ লাইসেন্সের জন্য। তার পাশাপাশি আপনাকে প্যারামেডিকেল অথবা প্যারামেডিকেলের যে 1 বছর বা 6 মাস মেয়াদী যে কোর্সটা আছে সেটাও আপনাকে শিখতে হবে। হ্যালো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক বলেন। হ্যালো, স্যার জি কথা বলছিল একটা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ঠিক বলেন। জি জি। ওই যে আপনি যে বললেন সি ক্যাটাগরি ফার্মেসি কোর্সটা, এটা তো ফার্মেসি কাউন্সিল আন্ডারে, তাই না? তো ফার্মেসি কাউন্সিলের আন্ডার ফার্মেসি কাউন্সিল আন্ডার তো এখনো এই কোর্সটা তো এখনো মানে করে ভর্তি এখনো শুরু হয়নি ফার্মেসি কাউন্সিল আন্ডার থেকে। ভর্তি এখনো শুরু হয়নি। জি হ্যাঁ, এই সার্টিফিকেটটা আপনাদেরকে, এটা কি ফার্মেসি কাউন্সিল না আপনাদের নিজস্ব এটা থেকে এই দেবে? ফার্মেসি কাউন্সিলে দিবে। ফার্মেসি কাউন্সিলের 64তম যে ব্যাচটা আছে, এই 64তম ব্যাচের সাথে আমরা আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিব, এবং 64তম ব্যাচে আপনাকে পাস করানোর জন্য আমরা আপনাকে 3 মাস পড়ালেখা করাবো। তো ফার্মেসি কাউন্সিলে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে যে খরচটা এটা আপনাকে দিতে হবে, এবং 3 মাস আমাদের এখানে পড়ালেখা করলে যে খরচটা সেটা আপনাকে দিতে হবে। আর পরীক্ষার পাস করানোর জন্য সেটা আমরা চেষ্টা করব, আমরা আপনাকে ওইভাবে প্রিপেয়ার করব। তো আমাদের এখানে যদি আপনি পড়ালেখা করেন, আমরা আশাবাদী আমাদের গত ব্যাচে যারা পড়ালেখা করেছে তারা একজনও ফেল করেনি, এবং এ ব্যাচে যারা পড়ালেখা করবে আমরা আশাবাদী যে তারা 100% এখান থেকে পাস করে আসবে। বিগত 1 বছর ধরে আপনার ফার্মেসি কাউন্সিল সিগারেট 64 বছর কোর্সটাও এখনো মানে ওরা করে নাই, চালু করে নাই আর কি। এটা একটা প্রবলেম, এটা সরকার গতভাবে একটা প্রবলেম, যেটা আপনারা জানেন যে গত কিছুদিন আগেও আমাদের সরকার চেঞ্জ হয়েছে, এবং বিভিন্ন লেভেলে বা বিভিন্ন আপনার অফিসিয়ালি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। যার কারণে আসলে আমরা চেষ্টা করতেছি যে এই কোর্সটা কিভাবে করানো যায় এবং এটা কিভাবে সার্কুলার নিয়ে আসা যায়, আমরা চেষ্টা করতেছি, এবং যারা ওখানে আছে তারাও চেষ্টা করতেছে। তো অচিরেই আর কি এটা শুরু হবে। স্যার এই যে ফিজিওথেরাপি, যেটা ফিজিওথেরাপির এটা মানে কয় মাসে? ফিজিওথেরাপি, হ্যাঁ। আমি আপনাদের এই যে এলএনএফ 6 কোর্সটা আছে সেটা যদি আমি হ্যালো, এলএমএফ কোর্সটা এটা কি অনলাইনে করা সম্ভব? হ্যাঁ এখানে সবাই কথা কোর্সগুলো বলতে করতে যাবে না, পারবেন। আমাদের বলবেন যারা টোটালি বাকি আছে 5টা ক্লাস হবে, 2 দিন হবে অফলাইনে আর 3 দিন হবে হলো অনলাইনে, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, এবং অনলাইনে আপনি যখন ক্লাস করবেন আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, কোনো কিছু বুঝতে না পারলে সেটা আমরা বুঝিয়ে দেব, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হবে সেগুলো প্র্যাকটিক্যালের একটা শিডিউল থাকবে, প্রত্যেক মাসে একটা বা 2 মাস পর পর একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস। এই প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু আমাদের কলেজে এসে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ক্লাস থেকে প্র্যাকটিক্যাল কাজগুলো শিখতে পারবেন। ক্লাসগুলো আপনি অনলাইনে করতে পারবেন, কিন্তু পরীক্ষাগুলো কিন্তু আমাদের যে শিডিউল থাকবে সেই শিডিউলে এসে কিন্তু আপনার এই ফাইনাল পরীক্ষাগুলো বা সেমিস্টার বেস যে পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এখানে কি পাস হলে কোনো এই ক্যাটাগরি আছে? অবশ্যই আমরা আপনাকে
পরিশ্রম করে পড়ালেখা করাবো, আপনিও পরিশ্রম করে পড়ালেখা করবেন। আপনার তো একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, তাই না? আপনার উদ্দেশ্য কি? আপনি এখান থেকে পড়ালেখা শেষ করে একটা গ্রামে অথবা একটা শহর লেভেলে আপনি একটা ফার্মেসি দিবেন, সেখানে মানুষের সেবা করবেন। আপনি মানুষের যত বেশি সেবা করবেন, তত ভালো চিকিৎসা দিবেন, আপনার বিজনেস তত পপুলার হবে, অর্থাৎ আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। এখানে যদি আপনি যদি কোনো কিছু না শিখেন, তাহলে তো আমরা আপনাকে সার্টিফিকেট দিতে পারবো না। অর্থাৎ আপনাকে সার্টিফিকেট অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই এখানে পড়ালেখা করে 100-এ 100 মার্ক অর্জন করে তারপরে আপনাকে সার্টিফিকেট নেবে। পরীক্ষা তো পাশ ফেলের অবস্থা থাকবে, এটা জন্মের শুরু থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা পরীক্ষাতেই পরীক্ষা দেই, পরীক্ষা ফেল করি, পরীক্ষা পাশ করি, এরকম ভাবে কিন্তু চলতেছে। কিন্তু পরীক্ষা ফেল করার পরেও কিন্তু পরীক্ষা পাশ করার সুযোগ থাকে, অর্থাৎ 2 মাস পরে বা 3 মাস পরে কিন্তু আবার পরীক্ষা হয়, অর্থাৎ সেই পরীক্ষাতে কিন্তু আপনার পাশ করার সুযোগ আছে। বুঝতে পারছেন? তো কোনো কোশ্চেন আছে আপনাদের? জি স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছি স্যার। জি। স্যার আমি প্রায় 1.5 বছরের মধ্যে একটা ফার্মেসিতে ছিলাম স্যার, বুঝছেন? ফার্মেসি দিতে হলে তো প্রথমত সি ক্যাটাগরি যে 6 মাস মেয়াদী যে কোর্সটা আছে ওটা তো করতে হবে বাধ্যতামূলক। তারপরে হচ্ছে আমার ড্রাগ লাইসেন্স। তো আমি চাইতেছি আমার ফার্মেসির পাশাপাশি আমি মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, হ্যাঁ। তো আমি যদি ট্রিটমেন্ট দিতে হয় ফার্মেসির প্লাস সাথে সাথে, তাহলে আমার কোন কোর্সটা আমার জন্য ভালো হবে স্যার? ফার্মেসির টুকটাক অভিজ্ঞতা আমার আছে, বাকিগুলা তো আমি করবো স্যার। ওই যে 6 মাসের যে সি ক্যাটাগরি যে কোর্সটা আছে ওটা, এবং ড্রাগ আচ্ছা, লাইসেন্স ওটা করতে হবে দোকান দিতে হলে। মানে এখন স্যার এই আমি বিষয়ে আমরা একটু জি শেষ করে নেব, কথা শেষ করে। জি, এখন মানে আমি পাশাপাশি ফার্মেসি পাশাপাশি আমি ট্রিটমেন্টটা শিখতে চাই। আমার জন্য তাহলে কোন কোর্সটা উপযোগী স্যার? উপজেলা পর্যায়ে আর কি স্যার, বা একটা এক্ষেত্রে শহরের। আমি বলি, এক্ষেত্রে আপনার দুইটা কোর্স খুবই জরুরি। একটা হচ্ছে 6 মাস মেয়াদি, ঠিক আছে, আর একটা হচ্ছে হলো 12 মান্থ মেয়াদি, ঠিক আছে। 6 মাস মেয়াদি যেটা করা হয় সেটা হলো LMA, আর 1 বছর মেয়াদি যেটা আছে সেটা হলো DMA অথবা প্যারামেডিক্যাল প্যারামেডিক্যাল অথবা DMS। এই কোর্স গুলো আপনাকে করতে হবে। যদি 6 মাস মেয়াদি কোর্স করেন, এটা হলো 6 মাসের একটা শর্ট কোর্স, আর এটারই একটা বড় কোর্স হলো 1 বছর মেয়াদি DMA, ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক্যাল অথবা ডিপ্লোমা মেডিকেল এন্ড সার্জন। ঠিক আছে, এই কোর্সটা আপনাকে করতে হবে। এখন আপনারা জানেন যে 6 মাসে আসলে আপনার মেডিকেলের যে ট্রাম গুলো আছে এই ট্রাম গুলো শিখতে কিন্তু আপনার 6 মাস লেগে যাবে। ঠিক আছে, তো আপনি যদি 1 বছর মেয়াদি কোর্সটা যাচাই করে নিতে পারেন, বা আপনার 1 বছর মেয়াদি কোর্সটা যদি করার সময় থাকে, তাহলে আমি আপনাকে বলবো যে 1 বছর মেয়াদি কোর্সটা আপনি করেন। কারণ 1 বছর মেয়াদি কোর্সে আমরা ডিপ্লোমা লেভেলে প্রত্যেকটা সাবজেক্টের থেকেই পড়ানোর চেষ্টা করি, এবং প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে যে প্র্যাকটিক্যাল নলেজ আছে এবং থিওরিক্যাল যে নলেজ আছে সেগুলো আমরা দিয়ে থাকি। আপনি যদি 6 মাস মেয়াদি কোর্স করেন তাহলে সেক্ষেত্রে আপনার দেখা গেল যে 6টা সাবজেক্ট থাকবে, আর 1 বছর মেয়াদি কোর্স যদি করেন সেখানে আপনার 8টা সাবজেক্ট থাকবে। তো 6 মাসে 6টা সাবজেক্ট যদি আপনাকে পড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি সপ্তাহে যদি আপনি 4টা করে ক্লাস পান, ঠিক আছে, আপনার 4 সপ্তাহে আপনি কয়টা পাবেন? 4 4 16টা আপনি ক্লাস পাচ্ছেন। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আপনি যদি 1 বছর মেয়াদি ক্লাস কোর্সটা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 মাসে যে কোর্সটা আপনি শেষ করতে চাচ্ছেন, যে সাবজেক্টটা করতেন, সেটা কিন্তু আমরা 2 মাস মেয়াদি পড়াবো। তার মানে সেখানে আপনি 32টা ক্লাস পাচ্ছেন। তাহলে 16টা ক্লাসে যে ডিজিজ গুলো আলোচনা হবে, 32টা ক্লাসে কিন্তু তার সাথে বেশি ডিজিজ নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আপনি যদি ভালোভাবে চিকিৎসা সেবায় অংশগ্রহণ করতে চান, বা চিকিৎসাটা যদি আপনি ভালোভাবে শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী যে কোর্স গুলো আছে এগুলো করতে হবে। কারণ আমরা দেখতেছি যে অনেক জায়গা থেকে আমাদেরকে কোশ্চেন করে বা আমাদেরকে কাছে আসে, তাদের ইতিপূর্বে LMF কোর্স করা আছে। তো আমাদের ক্লাস এবং আমাদের ভিডিও লেকচার তারা দেখে তারা বলতেছে যে আমরা 1 বছর মেয়াদী কোর্সটা করবো। তো এরকম মানে 6 মাস মেয়াদী কোর্সে ভ্যালুর চাইতে 1 বছর মেয়াদী কোর্সের ভ্যালুটা অনেক বেশি। ঠিক আছে, তাহলে আপনি কি করতে হবে? তাহলে 1 বছর মেয়াদী যে কোনো একটা কোর্স করতে হবে, এবং সেই সাথে ফার্মেসিতে বিজনেস করতে গেলে তাহলে আপনার যে ফার্মেসি সি ক্যাটাগরি যে কোর্সটা আছে, বৈধভাবে যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে এই সি ক্যাটাগরি কোর্সটা কিন্তু আপনাকে করতে হবে। সি ক্যাটাগরি কোর্সটা করে আপনি ড্রাগ লাইসেন্স করবেন, ড্রাগ লাইসেন্স করে পরবর্তীতে আপনি ফার্মেসি বিজনেসটা ভালোভাবে করবেন। তো এর মধ্যে যদি আপনার কোনো প্রাইমারি হেলথ কেয়ার দরকার পড়ে, অথবা কোনো ডিজিজ যদি আপনার কাছে আসে, যেমন ডায়রিয়ার একটা পেশেন্ট আসলো, টাইফয়েড ফিভারের একটা পেশেন্ট আসলো, একটা জ্বরের পেশেন্ট আসলো, ঠিক আছে, একটা ডেঙ্গুর পেশেন্ট আসলো,
আসলে তার সাইন সিমটম গুলো কি, তার কি কি রোগ মানে কিভাবে তাকে চিকিৎসা দিতে হবে, কোন মেডিসিনটা কতটুকু দিতে হবে, কিভাবে তাকে খাওয়াইতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন বা মানে হলো ডায়াগনোসিস করতে না পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ফার্মেসিতে ভালো একটা কেরিয়ার অর্জন করতে পারবেন। অধিকাংশ মানুষই ফার্মেসি দেয়, ফার্মেসি দেওয়ার 1 থেকে 2 বছরের মধ্যে তার ফার্মেসিটা আবার ভেঙে ফেলতে হয়, অর্থাৎ তার ওই ক্যারিয়ারটা সে ঠিকভাবে ডেভেলপ করতে পারে না। কেন পারে না? তাদের হলো এডুকেশনের যে কোয়ালিফিকেশনের যে নলেজটা আছে, সেই নলেজটা সে সেইভাবে অর্জন করতে পারে না। তো বুঝতে পারছেন আমার কথা? তো আপনি যদি ভালো একটা বিজনেস করতে চান, যদি ফার্মেসি বিজনেসে যদি ক্যারিয়ারটা গঠন করতে চান এবং ভালোভাবে যদি আপনার ক্যারিয়ার উন্নত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 1 বছর মেয়াদী এই কোর্সগুলো করতে হবে এবং সাথে ফার্মেসি 3 ক্যাটাগরি কোর্সটা করতে হবে। জি তো স্যার আশা বুঝছি করি স্যার। আপনি 1 বছরের মধ্যে কোন কোর্সটা তাহলে আমি করবো স্যার, যে মানে আপনার মতে ভালো হয় যে বা স্যার আর কি? 1 বছর মেয়াদী আপনি যদি ফার্মেসি দিয়ে কাজ করতে চান, তাহলে প্যারামেডিক্যাল করতে পারেন অথবা ডিএমএ কোর্সটা করতে পারেন। এখানে 3টা কোর্স আছে আপনার ফার্মেসি বিজনেসে ভালো করতে গেলে। একটা হলো ডিএমএ, প্যারামেডিক্যাল, ডিএমএস। এই 3টা কোর্সের যে কোনো একটা কোর্স আপনি সিলেক্ট করে নিতে পারেন। প্যারামেডিক্যাল কোর্স করলে আপনি ফার্মেসি ব্যবসার পাশাপাশি যদি আপনি বলেন যে আমি ফার্মেসি ব্যবসাটা কিছুদিন পরে শুরু করব, আমি একটা হসপিটালে বা ক্লিনিকে আমি প্যারামেডিক হিসেবে কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনার এই প্যারামেডিক্যাল কোর্সটা করতে হবে। করলে আপনি ইমার্জেন্সিতে বা ওটিতে আপনার হসপিটাল এবং ক্লিনিকে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারেন। অগ্রাধিকারের ভিত্তিতে যদি কোনো গভর্নমেন্ট হসপিটালে নিয়োগ হয়, সেখানে যদি এক্সপিরিয়েন্স হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্যারামেডিক্যাল কোর্স সার্টিফিকেট দিয়ে কিন্তু সেই গভর্নমেন্ট যে হসপিটাল গুলো আছে এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমরা মূল ক্লাসে চলে যাব। ঠিক আছে? স্যার প্যারামেডিক্যাল কোর্সটা করতে কত যাবে তাহলে 1 বছর মেয়াদি স্যার? 1 বছর মেয়াদী সকল কোর্সের খরচ হলো 25,000 টাকা। ভর্তি ফি 3,000, প্রতি মাসে 1500, রেজিস্ট্রেশন ফি 1500 টাকা। এরকম ভাবে 25,000 টাকা থেকে এগুলো সবই ইনক্লুডেড। আমি তো আরো স্যার এগুলো না বুঝে আমি ডাইরেক্ট সিএইচডব্লিউ টা করতে মানে চাচ্ছিলাম আর কি, কিন্তু এটা তো আমার জন্য অনুপযোগী। তাহলে প্যারামেডিক বা ডিএমএ টা করা আমার জন্য ভালো হবে তাহলে, ডিএমএস। এসডব্লিউ কোর্সটা এটা আপনার জন্য অনুপযোগী নয়। এসডব্লিউ কোর্সটা হলো এটা গভর্নমেন্টের একটা কোর্স। এই কোর্স শেষে আপনার গভর্নমেন্টের যদি কোনো নিয়োগ হয়, যেমন কমিউনিটি হেলথ ওয়ার্কারের কাজ হচ্ছে কমিউনিটি লেভেলে। মানে আমাদের বর্তমানে যে কমিউনিটি ক্লিনিক গুলো আছে, এখানে কিন্তু এই কমিউনিটি হেলথ ওয়ার্কারের অনেক পোস্ট ফাঁকা আছে। তো আপনি এই কোর্সটা করা থাকলে যদি ওখানে যদি আপনার বয়স থাকে, যদি ওই কোর্স গুলোতে যদি আপনার নিয়োগ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ওই হসপিটাল গুলোতে ওই আপনার জব পোস্টিং গুলোতে আপনি অ্যাপ্লাই করতে প্যারামেডিক্যাল। এটা আপনার 1 বছর লাগবে। যদি আপনি সিএসডব্লিউ কোর্স করতে চান, সেক্ষেত্রে আপনার 1 বছর থেকে 1 বছর 2-3 মাস সময় একটু বেশি লাগবে, কারণ সিএসডব্লিউ কোর্সের সার্টিফিকেটটা এটা গভর্নমেন্ট থেকে দেওয়া। বুঝতে পারছেন আমার কথা? সিএইচডব্লিউ করি এবং পাশাপাশি ফার্মেসি রাখলেও তো হয় স্যার নাকি? হ্যাঁ, আপনি সিএসডব্লিউ করতে পারেন, প্যারামেডিক্যাল করতে পারেন, ডিএমএ করতে পারেন। জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। জি আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখন, সেটা হচ্ছে আমাদের খুব কমন একটা সাবজেক্ট প্রত্যেকটা কোর্সেরই। আপনি যদি প্যারামেডিক্যাল করেন, ফার্মেসি করেন, ডেন্টাল করেন, অথবা আপনি যদি মনে করেন যে তো সব সব কোর্সেরই কমন একটা সাবজেক্ট হলো অ্যানাটমি এন্ড ফিজিওলজি। ঠিক আছে? তো অ্যানাটমি ফিজিওলজিটা এটা আমাদের খুব কমন সাবজেক্ট, যে কারণে আমরা প্রত্যেক মানে হলো প্রত্যেক স্টুডেন্টকে, আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট স্টুডেন্টকে একটা গ্রুপে একত্রিত করে কিন্তু আমরা এই ক্লাসটা করাই। ঠিক আছে? তো এই ক্লাসের ভিতরে আমরা জানবো হচ্ছে অ্যানাটমি কাকে বলে এবং ফিজিওলজি কাকে বলে। অ্যানাটমি কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, ফিজিওলজিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। কারণ আপনি জানেন যে আহ, আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন, তখন আপনাকে কি শেখানো হতো? এবিসিডি শেখানো হতো, অর্থাৎ এই বর্ণ অক্ষরগুলো আছে, অ্যালফাবেট। ঠিক আছে? তারপরে যে স্বরবর্ণগুলো আছে, এগুলো কিন্তু আপনাকে শেখানো হতো। ঠিক অ্যানাটমি এন্ড ফিজিওলজিটা হচ্ছে এটা চিকিৎসা বিজ্ঞানের প্রাণ। অর্থাৎ অ্যানাটমি এন্ড ফিজিওলজি সম্বন্ধে আপনার যত জ্ঞান থাকবে,
আপনি মেডিসিন সম্বন্ধে তত বেশি জানবেন, ফার্মাকোলজি সম্বন্ধে তত বেশি জানবেন, মানব দেহের সম্বন্ধে আপনার জ্ঞানটা তত বেশি অর্জন হবে। অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজিটা হচ্ছে আপনার মেডিকেল সায়েন্সের একটা বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। অর্থাৎ আপনি যদি কোনো বিষয় নিয়ে জানতে চান, মানুষের অর্গান সম্বন্ধে যদি জানতে চান, তাহলে সেই বিষয়টা জানতে পারবেন এই অ্যানাটমি ফিজিওলজি স্টাডি করার মাধ্যমে। তো মেডিকেলের সর্বপ্রথম যে সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটাই হচ্ছে অ্যানাটমি এন্ড ফিজিওলজি। ঠিক আছে? তো আপনাদেরকেও আমরা অ্যানাটমি এন্ড ফিজিওলজিটা পড়াবো। তো আজকে আমরা বলবো যে অ্যানাটমি কাকে বলে, ফিজিওলজি কাকে বলে, অ্যানাটমির কি কি ব্রাঞ্চ আছে এবং ফিজিওলজির কি কি ব্রাঞ্চ। অ্যানাটমিটা কি? অ্যানাটমি হচ্ছে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, অর্থাৎ মেডিকেল সায়েন্সের এটা একটা শাখা which deals with the structure and organism of the living organism। অর্থাৎ অ্যানাটমি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় মানবদেহের স্ট্রাকচার, গঠন নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ অ্যানা মানে হচ্ছে হলো দেহ, ঠিক আছে, আর টমি মানে হলো বিচ্ছেদ, ঠিক আছে, বিচ্ছেদ। তাহলে অ্যানাটমি মানে হলো দেহের বিচ্ছেদ, অর্থাৎ বডির স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে বডির স্ট্রাকচার কি কি আছে? বডি স্ট্রাকচার আমরা দেখব যে আমাদের অ্যানাটমিক্যালি কিছু রিজিয়ন আছে, যেমন হেড আছে, নেক আছে, তারপরে থোরাক্স আছে, অ্যাবডোমেন আছে, আপার লিম আছে, লোয়ার লিম আছে। এগুলা কিন্তু অ্যানাটমির সাব ডিভিশন। অর্থাৎ এই অ্যানাটমিতে আমরা এই স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করব, বুঝতে পারছেন? তাহলে অ্যানাটমি হচ্ছে মানব দেহের গঠন নিয়ে আলোচনা করা, আর ফিজিওলজি হলো মানব দেহের কাজ নিয়ে আলোচনা করা, ঠিক আছে। যেমন আমাদের কি আছে, আমাদের চোখ আছে, চোখের একটা স্ট্রাকচার আছে। অর্থাৎ চোখের শুরুতে কি থাকবে? চোখের শুরুতে থাকবে হলো কর্নিয়া, তারপরে কি থাকবে? তারপরে থাকবে হলো লেন্স, তারপরে কি থাকবে? এখানে থাকবে হলো আইরিস, তারপরে থাকবে হচ্ছে এখানে হলো নার্ভ এন্ড ব্লাড ভেসেল, ঠিক আছে। তাহলে শুরুতে থাকবে হলো কর্নিয়া, কর্নিয়ার পরে থাকবে পিউপিল, তারপরে লেন্স, তারপরে হলো আইরিস, তারপরে হলো আপনার এই নার্ভ এবং ব্লাড ভেসেল। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা দেখতেছি, এটাই হচ্ছে অ্যানাটমি। কিন্তু চোখের কাজ কি? চোখের কাজ হলো দেখা, এই দেখাটাই হলো ফিজিওলজি। আপনি যদি হাতের হাতের দিকে যদি একটু তাকান, হাতের একটা স্ট্রাকচার আছে, হাতের 5টা আঙ্গুল আছে, প্রত্যেকটা আঙ্গুলের এক একটা স্ট্রাকচার আছে, যেমন থাম, ইন্ডেক্স, মিডল, রিং এন্ড তারপরে ছিল স্মল ফিঙ্গার। প্রত্যেকটা ফিঙ্গারের কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার আছে, ঠিক আছে। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা দেখতেছি, এটা হচ্ছে হাতের স্ট্রাকচার। কিন্তু হাত দিয়ে আমরা কি করি? হাত দিয়ে আমরা কি করি? হাত দিয়ে আমরা খাই, হাত দিয়ে আমরা লেখালেখি করি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিজিওলজি, অর্থাৎ হাত দিয়ে আমরা যে কাজটা করি সেটাই হলো ফিজিওলজি। আপনি যদি কানের দিকে তাকান, কানের যে একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে, এই স্ট্রাকচারটা হলো অ্যানাটমি। যেমন কানের কি আছে? পিনা আছে, তারপরে ইন্টারনাল ক্যানেল আছে। কিন্তু কান দিয়ে যে আমরা শুনি, এই শোনাটা হলো ফিজিওলজি, কিন্তু কানের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাই হলো অ্যানাটমি। বুঝতে পারছেন আমার কথাটা? তো এই অ্যানাটমির কিছু ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ অফ অ্যানাটমি। অর্থাৎ অ্যানাটমির অনেকগুলো শাখা আছে, সেই শাখাগুলোর মধ্যে একটা শাখা হলো আপনার ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি মানে হলো আমরা যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার গুলো খালি চোখে দেখতে পাই, সেটাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি, ঠিক আছে। The study and structure that can be seen within the eye, অর্থাৎ খালি চোখে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাই সেটাই হলো গ্রোস অ্যানাটমি বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। যেমন আমাদের এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, একটা মানব অঙ্গের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখি, এটা হেড একটা পার্ট, নেক একটা পার্ট, থোরাক্স একটা পার্ট, অ্যাবডোমিনাল একটা পার্ট, এই লোয়ার লিম অর্থাৎ দুই পা একটা পার্ট, আর এই যে দুই হাত, এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এটা হলো 1 নম্বর, এই স্ট্রাকচারটা হলো 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর এবং এটা হলো 6 নম্বর। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল সাবডিভিশন, ঠিক আছে। অর্থাৎ মানব দেহে যদি আমরা পড়ালেখা করতে চাই বা মানব দেহের অ্যানাটমি যদি সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে এই অ্যানাটমিক্যাল সাবডিভিশন সম্বন্ধে আমাদের জানতে হবে। অর্থাৎ প্রথমে হেড সম্বন্ধে জানতে হবে। হেডের স্ট্রাকচার গুলো যে আমরা দেখি, হেডের ভিতরে কি আছে? ব্রেন আছে, ক্রেনিয়াল নার্ভ আছে, হেয়ার ফলিকল আছে, তারপরে মাসল আছে, তারপরে স্কিন আছে। নেকের ভিতরে যদি আমরা দেখি, এখানে কি আছে? সার্ভাইকেল, ভার্টিব্রা আছে, এখানে ইসোফেগাস থাকে, এখানে ট্রাকিয়া থাকে, এখানে নার্ভ থাকে, এখানে ব্লাড ভেসেল থাকে। থোরাক্সের ভিতরে যদি আমরা দেখি, এখানে কি আছে? হার্ট আছে, লাং আছে, রিবস আছে, স্টার্নাম আছে, পিছন সাইডে রিবস আছে, ঠিক আছে। ইন্টার ভার্টিব্রা আছে। অ্যাবডোমেন যদি আমরা দেখি, অ্যাবডোমেনের ভিতরে কিছু স্ট্রাকচার থাকে, স্টমাক থাকে, স্প্লিন থাকে, লিভার থাকে, কিডনি থাকে। আমরা হাতের যদি যদি তাকাই,
এখানে টোটাল 64টা বন্ড থাকে। যেমন হাতের ভিতরে এখানে যে বন্ডগুলো আছে এগুলাকে বলা হয় ফ্যালাঞ্জেস। তারপরে যে বন্ডগুলো আছে রেডিয়াস এবং আলনা, তারপরে আছে হলো হিউমেরাস। এই যে বন্ডগুলো আছে দুই হাতে টোটাল 32টা করে টোটাল 64টা বন্ড কিন্তু এখানে থাকে। অর্থাৎ পুরো মানব দেহে কিন্তু 206টা বন্ড থাকে। তাহলে 206টা বন্ড নিয়ে কিন্তু এই পুরো মানব দেহটা গঠিত হয়, এবং পুরো মানব দেহের ভিতরে আমাদের এই হাতের ভিতরে কিন্তু থাকে হলো 64 বন্ড। ঠিক আছে, তাহলে আপার লিমে 64 বন্ড থাকে, এবং মাসল থাকে, নার্ভ থাকে, তারপরে আপনার ব্রেন থাকে। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই অর্গানের ভিতরে থাকে। বুঝতে পারছেন? তাহলে এই যে সাবডিভিশন গুলো আছে, এই সাবডিভিশন গুলো যখন আপনার পরিপূর্ণভাবে জানা হবে, তখনই কিন্তু অ্যানাটমিক্যাল নলেজ আপনার ভিতরে কিন্তু ঢুকবে। তো আপনারা যারা নতুন আমাদের এই ক্লাসে জয়েন করতেছেন বা নতুন ভাবে যারা কোর্সটা শুরু করতে চাচ্ছেন, তাদের কিন্তু শুরুতে এই জিনিসগুলো বুঝে উঠতে একটু কষ্ট হবে। আমাদের অ্যানাটমিক্যাল যে টার্ম গুলো আছে, এই টার্ম গুলো বুঝতেই কিন্তু আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, বারবার এই ভিডিওটা দেখতে হবে। অর্থাৎ 2 থেকে 3 বার ভিডিওটা দেখার পরে তখন আপনাকে এটা ইজি মনে হবে, এবং বারবার যখন আপনি ভিডিওটা দেখবেন তখন আপনার এটা ব্রেনের ভিতরে ক্যাপচার হবে। আর যখন ব্রেনের ভিতরে ক্যাপচার হবে তখন কিন্তু আজীবনেও এই জিনিসগুলো আপনি ভুলবেন। তো অনেকের যে সমস্যাটা হয় সেটা হলো, প্রথমবার ক্লাস করার পরে সে যখন বুঝতে না পারে সে আর এই ভিডিওটা দেখে না। তাহলে ভিডিওটা না দেখলে কি হয়, তার তখন এটা জটিলতা সৃষ্টি হয়, অর্থাৎ তার মনে হয় যে এই কোর্সটা অনেক কঠিন। আসলে কিন্তু আমাদের এই কোর্সটা অনেক কঠিন না। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারলে এটা খুবই সহজ। তো বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এই কোর্সটার সম্বন্ধে আপনাকে একটু সময় দিতে হবে। অর্থাৎ আপনার এই কোর্সের ভিতরে আপনার কমপক্ষে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে, ভিডিও গুলো দেখতে হবে, লেকচার গুলো মুখস্থ করতে হবে। অ্যানাটমিক্যাল গ্রস অ্যানাটমি হচ্ছে, যেমন এখানে যে সাব ডিভিশন গুলো আছে, যেমন আসলে সিস্টেমিক অ্যানাটমি। আমরা জানি মানুষ দেহে টোটাল 12টা সিস্টেম থাকে। যেমন ব্রেন একটা সিস্টেমের অন্তর্ভুক্ত, হার্ট একটা সিস্টেমের অন্তর্ভুক্ত, লাং একটা সিস্টেমের অন্তর্ভুক্ত। অর্থাৎ হার্ট যে সিস্টেম নিয়ে আলোচনা করা হয় সেটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, লাং যে সিস্টেম নিয়ে আলোচনা করা হয় সেটা হলো রেসপিরেটরি সিস্টেম, ব্রেন যে সিস্টেম আলোচনা করা হয় সেটা হলো নার্ভাস সিস্টেম। তাহলে সিস্টেমিক অ্যানাটমি হচ্ছে সিস্টেমিক যে অ্যানাটমি গুলো আছে, অর্থাৎ সিস্টেমে যখন আমরা ঢুকবো তখন তার যে অ্যানাটমি গুলো আমরা জানবো সেটাই হলো সিস্টেমিক অ্যানাটমি। যেমন একটা হার্টের কি থাকে, হার্টের 4টা চেম্বার থাকে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এই যে আপনার চেম্বার গুলো, এবং এখানে কি থাকে, ভালভ থাকে। এই যে স্ট্রাকচার গুলো, এগুলা হলো সিস্টেমিক অ্যানাটমি স্ট্রাকচার বা সিস্টেমিক অ্যানাটমি গঠন। ঠিক আছে, তারপর হচ্ছে রিজিয়ন অফ অ্যানাটমি। যেমন আমাদের অ্যানাটমিক্যাল সাবডিভিশন আমরা দেখলাম, টোটাল আমাদের 6টা সাবডিভিশন আছে, হেড, নেক, থোরাক্স, অ্যাবডোমেন, আপার লিম, লোয়ার লিম। তাহলে এই যে আমাদের স্ট্রাকচারে, প্রত্যেকটা স্ট্রাকচারের যে অ্যানাটমি গুলো আছে এটাকে বলা হয় রিজিওনাল অ্যানাটমি। স্টাডিজ অ্যান্ড অ্যানাটমি স্পেসিফিক রিজিয়ন অফ দ্য বডি সার্ভ আফটার হেড, নেক এন্ড লিম। অর্থাৎ হেড এবং নেক এবং লিমের ভিতরে যে অর্গান গুলো আছে এই অর্গান গুলোকে এবং অর্গান গুলোর সম্বন্ধে জানাটাই হলো রিজিওনাল অ্যানাটমি। আর এটা হলো কি সারফেস অ্যানাটমি। সারফেস অ্যানাটমি মানে হলো আমাদের স্কিনের যে অ্যানাটমিটা আছে, যেমন স্কিনের কি থাকে, স্কিনের উপরে হেয়ার ফলিকল থাকে, স্কিনের 2টা লেয়ার থাকে, যেমন আছে এপিডার্মিস, ডার্মিস। এগুলো হচ্ছে আমাদের সারফেস অ্যানাটমি। ঠিক আছে, অর্থাৎ examine the external feature of the body and how to relate it to the underlying স্ট্রাকচার। সারফেসে যে অ্যানাটমিটা আছে, যে যেভাবে সাজানো গোছানো, এগুলো সম্বন্ধে জানাই হলো আমাদের সারফেস অ্যানাটমির কাজ। তারপর আছে হলো কি ব্রাঞ্চেস অফ দ্য অ্যানাটমি। অর্থাৎ অ্যানাটমির যে ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চ গুলোর ভিতরে আমরা একটা দেখলাম, একটা হলো গ্রোস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি, আর হলো মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রোস্কোপিক অ্যানাটমি মানে হলো যে অ্যানাটমি গুলো মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে অ্যানাটমি গুলো নির্ণয় করা হয়। যেমন আমাদের বডির ভিতরে যে সেল গুলো আছে, এই সেল এবং টিস্যু গুলো যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোর অ্যানাটমি কিন্তু খালি চোখে দেখা যায় না, আপনার অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিন্তু এই অ্যানাটমি গুলো দেখতে পায়। ঠিক আছে, তাহলে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটা সেলের, একটা টিস্যুর যে স্ট্রাকচার, এটা জানাটা বা এটা দেখাটাই হলো আমাদের মাইক্রোস্কোপিক অ্যানাটমি। ঠিক আছে, আমরা মাইক্রোস্কোপে সাধারণত 2টা জিনিস দেখি, একটা হচ্ছে আপনার সেল আর একটা হলো টিস্যু। টিস্যু যে অ্যানাটমিতে আলোচনা করা হয় সেটাকে বলা হয় হিস্টোলজি, এন্ড সেল সেলের যে অ্যানাটমিটা আলোচনা করা হয় সেটা হলো সাইটোলজি। সাইটোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য সেল উইথ দেয়ার স্ট্রাকচার। অর্থাৎ সেলের স্ট্রাকচার যে শাখায় নিয়ে আলোচনা করা হয়, সেলটা যেভাবে দেখা হয় সেটাকে বলা হয় সাইটোলজি। আর টিস্যু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয় সেটাকে বলা হয় হিস্টোলজি।
ঠিক আছে? তাহলে মাইক্রোস্কোপিক অ্যানাটমি হলো দুইটা, একটা হলো হিস্টোলজি আর একটা হলো সাইটোলজি। হিস্টোলজি মানে আমরা টিস্যু নিয়ে আলোচনা করা, আর সাইটোলজি মানে হলো সেল নিয়ে আলোচনা করা। যেমন এক বা একাধিক সেল মিলে কি তৈরি হয়, এক বা একাধিক সেল মিলে কিন্তু টিস্যু তৈরি হয়। এবং মানব দেহ তৈরির আগে কি ছিল, যেমন একটা স্পার্ম একটা ওভাম, ঠিক আছে, অর্থাৎ পুরুষের একটা শুক্রাণু মেয়েদের একটা ডিম্বাণু মিলে কি তৈরি করছিল, এদের স্পার্ম আর মেয়েদের ওভাম, এরা মিলে তৈরি করছিল কি, এরা একটা সেল তৈরি করছিল, সেখান থেকে আরো দুইটা সেল হচ্ছে, সেখান থেকে তিনটা সেল হচ্ছে, এরকম ভাবে তারা কিন্তু ডেভেলপমেন্ট করছে, সেল ডিভিশন। তাহলে এই যে আমাদের যে আলাদা আলাদা সেল, এই সেল গুলোকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, আমরা দেখি এটাকে বলা হবে সাইটোলজি। আর এই দুইটা সেল যখন একত্রে মিলিত হয়েছিল তারপরে কি হয়েছিল, একটা টিস্যু তৈরি হয়ে গেছিল, এই টিস্যুটা যে সেখানে আলোচনা হয় সেটা হলো হিস্টোলজি। অর্থাৎ সেল গুলো দ্বারা কি তৈরি হয়, টিস্যু তৈরি হয়। ঠিক আছে, মানব দেহ তৈরির প্রধান উপাদান হলো সেল, সেল পরে হলো টিস্যু, টিস্যুর পরে হচ্ছে আপনার অর্গান, অর্গানের পরে হচ্ছে সিস্টেম, সিস্টেমের পরে হচ্ছে হলো হিউম্যান বডি। তারপরে যে কিছু আছে ডেভেলপমেন্টাল অ্যানাটমি, অর্থাৎ যে অ্যানাটমি গুলো আমাদের ফিটাসের ভিতরে হয়ে থাকে, অর্থাৎ মহিলাদের গর্ভের ভিতরে হয়ে থাকে। যেমন এখানে আমরা যে ফিচার গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হলো নিউরনের, আমাদের ফিটাসের স্ট্রাকচার। ঠিক আছে, সর্বপ্রথম শুরুতে যখন একটা সেল এবং একটা স্পার্মের সাথে যখন মিলিত হয় তখন তারা কি করে, জাইগোট তৈরি করে। জাইগোট তৈরি করার পরে সেটা ফার্টিলাইজেশন হয়, কি তৈরি হয়, একটা ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণটা ধীরে ধীরে বড় হয়, বিভিন্ন স্ট্রাকচারে কি হয়, বড় হওয়ার পরে এটা একটা পরিপূর্ণ বেবিতে পরিণত হয়। তাহলে এই যে সেল বা রাজ্জাক টিস্যু, খান ভাই মিউট করে রাখেন, রাজ্জাক খান ভাই জি মিউট করেন, মিউট করেন। development and growth and organism from the fertilization to childhood, অর্থাৎ একটা সেল এবং একটা স্পার্ম যখন মিলিত হয় একসাথে তখন এখানে কি হয়ে যাবে, ফার্টিলাইজিং ওভারি মানে হলো ফ্যালোপিয়ান টিউবের ভিতরে। ফার্টিলাইজেশনের পরে কি হয়, এটা ফার্টিলাইজেশন পরে জরায়ুর ভিতরে ইমপ্লান্টেশন, জরায়ুর ভিতরে ইমপ্লান্টেশন হওয়ার পরে এটা জরায়ুর ভিতরে কি হয়, জাইগোট তৈরি করে, পরবর্তীতে এখানে ইমব্রায়ো তৈরি হয়, ইমব্রায়ো থেকে একটা ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ তৈরি হওয়ার পরে সেখানে তার হাত পা তৈরি হয়, তারপরে তার যে জার্নাল স্ট্রাকচার গুলো আছে বডি, সেই বডির স্ট্রাকচার তৈরি হয়, তারপরে তার হাত পা কান চোখ হার্ট লিভার সবকিছুই কিন্তু তৈরি হতে থাকে। এই যে একটা ভ্রূণের সেল থেকে যে তৈরি হওয়ার পরে এই যে স্টেপ বাই স্টেপ তার যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে হলো ডেভেলপমেন্টাল অ্যানাটমি। অর্থাৎ এই ডেভেলপমেন্টাল অ্যানাটমিতে কি করা হয়, যে একটা এমব্রায়ো অথবা একটা ফিটাসের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা দেখা হয়। ঠিক আছে, যেমন এমব্রায়োলজি স্টাডি অফ দ্য ফরমেশন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো। এমব্রায়ো মানে কি, অর্থাৎ একটা সেল এবং স্পার্ম এবং ওভাম যখন মিলিত হয় তখন তাকে জাইগোট তৈরি করে, জাইগোট হওয়ার পরে কি তৈরি করে, এমব্রায়ো তৈরি করে। এমব্রায়ো মানে হলো সেখানে অনেকগুলো সেল থাকে। এমব্রায়োটা কিন্তু একটা ফিটাস নয়, অর্থাৎ এমব্রায়োটা যখন তৈরি হয় তার 3 মাস পরে কিন্তু তারপরে তার হার্ট তৈরি হয়, 3 মাস পরে তার 4 মাস পরে তার আহ, তারপরে তার হাত তৈরি হয়, 5 মাস পরে তার লাং তৈরি হয়, 6 মাস পরে তার চোখ তৈরি হয়। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু পরিবর্তন আছে। এই যে পরিবর্তন গুলো, এই পরিবর্তন গুলোকে বলা হয় ডেভেলপমেন্টাল অ্যানাটমি। তারপরে আছে হলো কি রেডিওলজিক্যাল অ্যানাটমি, অর্থাৎ কোন একটা স্ট্রাকচার যখন আমরা এক্স রে মাধ্যমে বা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বা এমআরআই এর মাধ্যমে বা সিটি স্ক্যানের মাধ্যমে যখন আমরা দেখি তখন সেটাকে বলা হয় রেডিওলজিক্যাল অ্যানাটমি। ঠিক আছে, তাহলে রেডিওলজিক্যাল অ্যানাটমি হচ্ছে, যেমন এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চেস্ট এক্স এর একটা স্ট্রাকচার। চেস্ট এক্স রে করলে আমরা কি পাই, চেস্ট এক্স রে করলে আমরা দেখি যে তার স্টার্নামটা ঠিক আছে কিনা, তার ক্লাভিকল যে বনটা আছে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপরে তার রিবস গুলো আছে, রিবস গুলো ঠিক আছে কিনা, হার্টের শেপটা ঠিক আছে কিনা, লাং এর স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। এই যে স্ট্রাকচার গুলো এটা কিন্তু আমরা এক্স রে এর মাধ্যমে আইডেন্টিফাই করতেছি। অর্থাৎ কোন একটা ব্যক্তির যদি এখানে তার ফ্র্যাকচার হয়, তাহলে বনটা ফ্র্যাকচার হয়ে গেলে কি হবে, বনটা তার যে নির্ধারিত একটা লেভেল আছে লেভেলের ভিতরে কিন্তু আর থাকবে না। তাহলে এক্স রে করার মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। তাহলে ইন্টারনাল স্ট্রাকচারটা যখন আমরা
রেডিওলজিক্যাল ইস্যু করার পরে যখন আমরা দেখতেছি বা আলট্রাসোনোগ্রাম করার পরে বা এক্সরে করার পরে আমরা যখন দেখতেছি, এটাকে বলা হচ্ছে হলো রেডিওলজিক্যাল অ্যানাটমি, ফোকাস অফ দা ইমাজিং টেকনিক্স অফ দা এক্সরে, এমআরআই অথবা সিটি স্ক্যান। অর্থাৎ এমআরআই সিটি স্ক্যান করার পরে ইন্টারনাল অর্গানের যে ফোকাসটা আমরা দেখতে পাই, এই ফোকাসটাকে বলা হচ্ছে হলো রেডিওলজিক্যাল অ্যানাটমি। সেটা হতে পারে অ্যাবনর্মাল, হতে পারে নর্মাল, ঠিক আছে, এরকম হতে পারে। যদি কোনো ডিজিজ থাকে তাহলে সেখানে অ্যাবনর্মালিটি দেখা দিবে, আর যদি কোনো ডিজিজ না থাকে তাহলে সেখানে আর অ্যাবনর্মালিটি দেখা দিবে না। ঠিক আছে, তাহলে এক্সরে করার মাধ্যমে যে অ্যানাটমিটা আমরা নির্ণয় করি সেটাকে বলা হয় রেডিওলজিক্যাল অ্যানাটমি। তারপর আছে কি অ্যানাটমিক্যাল পজিশন, ঠিক আছে। অর্থাৎ অ্যানাটমিক্যাল পজিশন গুলো যদি আমরা দেখি, অ্যানাটমিক্যাল পজিশন ইজ এ স্ট্যান্ডার্ড রেফার্ড বাই পজিশন used to anatomy describe the location and orientation of the body parts. It provides the consist and framework of the understanding the relationship between different structure in the body. অর্থাৎ অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে মানবদেহের অবস্থান বর্ণনা করার একটি আদর্শ বা মানদণ্ড, যা আন্তরিক অঙ্গ প্রত্যঙ্গের স্থান সম্পর্কে বোঝাতে ব্যবহৃত হয়। এটি একটি নির্দিষ্ট অবস্থান যা শারীরিক অঙ্গের সঠিক অবস্থান বুঝতে সাহায্য করে, বৈজ্ঞানিকভাবে বর্ণনা করতে সুবিধা প্রদান করে থাকে। তো অ্যানাটমিক্যালি আমাদের অনেকগুলো পজিশন আছে। এই পজিশন গুলোর মধ্যে যেমন আছে হলো অ্যান্টেরিয়র, তারপরে আছে হলো পোস্টেরিয়র, তারপরে আছে হলো মিডিয়াল, তারপরে আছে হলো ল্যাটারাল। ঠিক আছে, এই যে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি মানব দেহের, এখানে দেখেন এই অ্যানাটমিক্যাল পজিশনে যদি অ্যান্টেরিয়র সাইডটা দেখি তাহলে তার থামটা থাকবে হলো সামনের দিকে, আর পোস্টেরিয়র সাইডে দেখি তার থামটা থাকবে হলো পিছনের দিকে। ঠিক আছে, গ্লুটাল রিজিয়নটা পিছনের দিকে থাকবে। অর্থাৎ অ্যানাটমিক্যালি এই যে পজিশনটা, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনে কি থাকবে? অ্যানাটমিক্যাল পজিশনে রোগীর ফেসটা সামনের দিকে থাকবে, থামটা সামনের দিকে থাকবে, আপনার চেস্টটা সামনের দিকে থাকবে, অ্যাবডোমেনটা সামনের দিকে থাকবে। এই যে পজিশনটা, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন। আর এই যে এটা আসলে এটা হলো অ্যানাটমিক্যাল পজিশন, কিন্তু এটা পোস্টেরিয়র সাইড। ঠিক আছে, তাহলে অ্যানাটমিক্যাল পজিশনের এটা হলো সামনের সাইড আর এটা হচ্ছে হলো পোস্টেরিয়র সাইড। ঠিক আছে, অ্যান্টেরিয়র বলতে এটা একটা মেডিকেল টার্ম, এটা একটা পজিশন দ্য নিয়ারার টু দা অ্যান্টেরিয়র ফ্রন্ট অফ দ্য বডি। অর্থাৎ সামনের অংশটাকে বলতেছি আমরা অ্যান্টেরিয়র। যেমন আমাদের এই মোবাইলটা যদি আমরা দেখি, মোবাইলের সামনের দিক কোনটা? এই মোবাইলের সামনের দিক হচ্ছে এটা। তাহলে এই সারফেসটা হচ্ছে বলা হয় অ্যান্টেরিয়র, আর পিছনের যে সারফেসটা আছে এটাকে বলা হয় পোস্টেরিয়র। তাহলে পোস্টেরিয়র মিন্স নিয়ারার টু দা ব্যাক অফ দ্য বডি। অর্থাৎ পোস্টেরিয়র মানে হলো আমাদের বডির পিছনের সাইডে যে স্ট্রাকচারটা আছে এটাকে বলা হয় পোস্টেরিয়র। তাহলে পোস্টেরিয়র সাইডে কি কি আছে? তার গ্লুটাল রিজিয়ন আছে, তারপরে স্কাল্প আছে, নেক আছে, তারপরে আছে আপনার নি জয়েন্টের আছে, তারপরে আপনার ফুট আছে। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের পোস্টেরিয়র সাইডের পার্ট। মিডিয়াল, মিডিয়াল মানে হচ্ছে নিয়ারার টু দা মিডিয়াল প্লান। অর্থাৎ একটা ব্যক্তিকে সমভাবে বিভক্ত করার জন্য, রাইট এবং লেফট হাফে বিভক্ত করার জন্য যে মিডিয়াল যে স্ট্রাকচারটা নির্ণয় করা হয় এটাকে বলা হয় মিডিয়াল প্লান। ঠিক আছে, অর্থাৎ মিডিয়াল প্লান হলো একটা রেখা, যে রেখা দ্বারা মানবদেহের রাইট এবং লেফট সাইডকে কি করা হয়? বিভক্ত করা হয়। ল্যাটারাল, ল্যাটারাল মানে হলো মিডিয়াল প্লান থেকে দূরে, অর্থাৎ মিডিয়াল প্লান থেকে দূরবর্তী যে স্থানটা এটাকে বলা হয় ল্যাটারাল। ঠিক আছে, কারণ মিডিয়াল প্লান থেকে দূরে আছে কি, যে এই অংশটা আছে, তাহলে এটা হলো আমাদের রাইট ল্যাটারাল আর এটা হচ্ছে আমাদের লেফট ল্যাটারাল প্লান। ঠিক আছে, ফার্দার অ্যাওয়ে ফ্রম দা মিডল, মিড লাইন, অর্থাৎ মিড লাইন থেকে দূরে, মিড লাইন থেকে দূরবর্তীতে যে প্লানটা থাকবে এটাকে বলা হলো কি ল্যাটারাল প্লান। আর মিডিয়াল প্লানটা হচ্ছে এটা হলো মানবদেহের ভিতরের একটা প্লান, অর্থাৎ যেটা দিয়ে সমভাবে কি করা হয়, ভার্টিক্যালি একটা প্লান, এটা দিয়ে কি করা হয়? বিভক্ত করা হয়। কিন্তু আরেকটা প্লান দিয়ে কিন্তু বিভক্ত করা হয়, যেমন সুপরিয়র এন্ড ইনফেরিয়র, অর্থাৎ দুই ভাগে বিভক্ত করা হয় সমভাগে। এটা কিন্তু মিডিয়াল প্লান না, এটা হলো একটা ট্রান্সভার্স প্লান বা অবলিকিউ প্লান। ঠিক আছে, অর্থাৎ যে প্লানের মাধ্যমে উপরে এবং নিচে কি বিভক্ত করা হয় এটাকে বলা হয় ট্রান্সভার্স প্লান। আর যে প্লানের মাধ্যমে রাইট এবং লেফট সাইড কে বিভক্ত করা হয় সেটাকে বলা হয় রাইট এবং ল্যাটারাল, লেফট ল্যাটারাল প্লান। ঠিক আছে, তো তারপরে আছে হচ্ছে কি সুপেরিয়র, নিয়ারার টু দা হেড, অর্থাৎ উপরের দিকে যে পার্টটা আছে এটাকে বলা হয় সুপেরিয়র। আর ইনফেরিয়র মানে হলো, ইনফেরিয়র মানে হলো নিচে, অর্থাৎ নিয়ারার টু দা, নিয়ারার টু দা লার অফ দা ফিট, আর নিচের দিকে এটাকে বলা হয় ইনফেরিয়র।
ইনফিনিট। তারপর আছে কি প্রক্সিমাল, তারপর আছে হলো ডিস্টাল, সেন্ট্রাল এন্ড পেরিফেরাল। প্রক্সিমাল মানে হলো আমাদের কেন্দ্রবিন্দু থেকে খুব কাছাকাছি যে পার্টটা আছে এটাকে বলা হয় প্রক্সিমাল। ঠিক আছে? আমরা যদি এখানে যে জয়েন্ট আছে এগুলো শোল্ডার জয়েন্ট, এটা হলো এলবো জয়েন্ট, এটা হলো রিস্ট জয়েন্ট, তাহলে এখানে আমাদের থোরাক্স থেকে কাছাকাছি কোনটা আছে এটা হলো শোল্ডার জয়েন্ট। তাহলে তারপর আসলে এলবো জয়েন্ট, এলবো জয়েন্ট থেকে প্রক্সিমালে আসলে শোল্ডার জয়েন্ট, আর এলবো জয়েন্টটা হলো আমাদের ডিস্টাল জয়েন্ট। ঠিক আছে? ডিস্টাল মানে হলো আমাদের ট্রাঙ্ক থেকে দূরে, আর প্রক্সিমাল মানে হলো ট্রাঙ্ক থেকে কাছে, নিয়ার টু দা ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে হলো থোরাক্স এবং অ্যাবডোমেন, থোরাক্স এবং অ্যাবডোমেনের কাছে যে পার্ট থাকবে এটা হলো প্রক্সিমাল, থোরাক্স এবং ট্রাঙ্ক থেকে দূরবর্তী যে পার্টটা থাকবে সেটা হলো ডিস্টাল। ঠিক আছে? পেরিফেরাল মানে হলো আমাদের যে সেন্ট্রাল যে একটা কেন্দ্রবিন্দু আছে এখান থেকে দূরবর্তীতে যে পার্ট গুলো থাকে, যেমন দুই হাত, দুই পা, ঠিক আছে, এগুলো হচ্ছে পেরিফেরাল পার্ট। পেরিফেরাল মানে হচ্ছে দূরবর্তীতে যে পার্ট গুলো থাকে এগুলো হচ্ছে পেরিফেরাল। তো আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। তো আজকে আমাদের অনেক সময় চলে গেছে আপনাদের সাথে জেনারেল কিছু ডিসকাশন করার জন্য। তো আমরা চেষ্টা করব আপনাদের পরবর্তী ক্লাসে এরপর থেকে শুরু করার জন্য। আমাদের এরপরে আরো অনেক টপিকস আছে, ধারাবাহিকভাবে আমরা আমাদের এই কোর্সগুলো আপনাদের চালিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেই কোশ্চেনটা করতে পারেন। যদি কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আমি এখনই আপনাদের এখান থেকে লিভ নিব। তো আপনাদের কোনো স্যার একটু কোশ্চেন কথা আছে? জি বলুন। জি স্যার, সিএসডব্লিউ করার পর কি মেডিসিনের সার্জারিতে ভর্তি হওয়া যাবে না? হ্যাঁ, সিএসডব্লিউ করার পরে মেডিকেল সার্জারিতে ভর্তি হতে পারবেন, সিএসডব্লিউ করার আগেও ভর্তি হতে পারবেন। ঠিক আছে? স্যার তো আমাদের সিএসডব্লিউ শেষ কোর্সের যে পর্যায়ে। মানে হলো কোর্সের ভিতরে যে সাবজেক্ট গুলো আছে ডিএমএস জি সাবজেক্ট জি গুলোর সাথে কিন্তু কোনোটা মিল নাই। ঠিক আছে? ওখানে কিছু জি বেসিক সাবজেক্ট আছে, অর্থাৎ সেগুলো খুবই কম কম টপিকস এর উপরে, অর্থাৎ খুব সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু সিএসডব্লিউ কোর্সটা করানো। আর ডিএমএস কোর্সটা এটা অনেক সাবজেক্ট এবং অনেক কিছু মেডিকেলের অনেক সাবজেক্ট এখানে ইনক্লুডেড থাকে। মেডিসিন, সার্জারি, গাইনি এগুলো কিন্তু সিএসডব্লিউ কোর্সের ভিতরে ইনক্লুডেড থাকে। ঠিক আছে? স্যার আমি তো তো নিজে আপনি নিজে- স্যার আমি নিজে তো এমনি স্যারদের সাথে ওটি করি তো, মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি ক্লিনিকে। হুম, আমি সেজন্য অ্যানাটমি এন্ড ফিজিওলজি কিনেছি। আচ্ছা, আচ্ছা আসসালামু এটুকু আলাইকুম ঠিক আছে, স্যার। আপনি রিসেন্টলি শুরু করেন। আপনাদের যদি কারো কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছে থাকে আমাদের এই নতুন ব্যাচের সাথে আপনারা ক্লাসটা শুরু করতে পারেন। আর আমাদের আগামী ব্যাচটা শুরু হবে আরো 3 মাস পরে। আর এই ব্যাচে আমাদের আরো 5 থেকে 10 দিন ভর্তির সময় আছে। এই 10 দিনের মধ্যে যারা ভর্তি হতে চান আপনারা এই ব্যাচের সাথে ভর্তি হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার পক্ষ আসসালামু থেকে আলাইকুম সালাম। স্যার, আমি একটু কথা বলতে চাইছিলাম স্যার। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে স্যার। আসলে আমরা যারা অংশগ্রহণকারী, আমরা মুড না করার কারণে ক্লাসটা আরো ভালো হতো আর কি, যদি করতে পারতাম। তো সর্বোপরি তো স্যার এখানে থ্যাংক ইউ আসলে স্যার। আচ্ছা, আপনি কে বলছিলেন? মারুফ স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে মানব সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আপনি তো আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, তাই না? জি স্যার। তো নিয়মিত ক্লাস করার চেষ্টা করবেন, আমাদের অফলাইন যে ক্লাসগুলো হয় সেগুলো করবেন যদি ঢাকার ভিতরে থাকেন। আর যদি অফলাইন ক্লাসগুলো করতে না পারেন সেগুলো রেকর্ডে থাকবে, আপনি আপনার গ্রুপ থেকে পেয়ে যাবেন। আর অনলাইন ক্লাসে অবশ্যই যুক্ত আচ্ছা থাকার চেষ্টা করবেন। তো আজকে আচ্ছা। ক্লাসটা আমি এখনই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকে ক্লাসটা আমি শেষ করব। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।